আমাদের গল্পগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আমি চাই না আনিকা আমাকে সাইমের মতো ভাবুক, তাই মনে মনে ভাবলাম সকালে আনিকাকে কল দিয়ে ওদের বাসে যাব এবং আনিকার সামনেই ওর আম্মুকে জিজ্ঞেস করব আমার আম্মু ভালোবেসে বিয়ে করে কি এমন দোষ করছিল যে কারণে আমার আম্মুর শেষ ইচ্ছেটাও তারা পূরণ করেনি, এমনকি মৃত্যুর সংবাদ শুনেও দেখতে আসেনি। ভালোবেসে বিয়ে করাটা কি অপরাধ? যদি ভালোবাসা অপরাধ হতো তাহলে পৃথিবীতে সুখ নামক কোনো কিছুই থাকতো না। আজ ভালোবাসা আছে বলেই পৃথিবীতে অস্তিত্ব আজ বিরাজমান, না হলে সেই কবেই পৃথিবীটা মরুস্থান পরিণত হতো। চারিদিকে শুধু হিংসা, অহংকার, লোভ, লালসা, দুঃখ, দুর্দশায় ডুবে থাকতো। কিন্তু আজ ভালোবাসা আছে বলে পৃথিবীতে সুখ শান্তি নামক কিছু একটা আছে। আমি মনে মনে আনিকার সাথে দেখা করব ভেবেই কেমন যেন লাগছে, বিশেষ করে ওর আম্মুকে জীবনে এই প্রথমবার দেখবো। সদা হলো খালা বলে কথা, জানি না আমাকে দেখে তার অনুভূতি কেমন হবে আর কি বা বলবে, কিন্তু যাই বলুক এমন খালা আমার দরকার নেই। যে খালা বড় বোন ভালোবাসে বিয়ে করায় তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে, সেই খালা থাকার চেয়ে না থাকাই ভালো। যে ছোট বোন তার বড় বোনের শেষ ইচ্ছেটা পূরণ করে না এবং বোনের মৃত্যুর সংবাদ শুনেও দেখতে আসে না, সেই খালার সঙ্গে সম্পর্ক না থাকাই ভালো। রাফসান আর আমি পাশাপাশি শুয়ে আছি। রাফসান ঘুমিয়ে পড়ছে, কিন্তু আমার এখনো ঘুম আসছে না। আমার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, আগামীকাল আনিকার আম্মুকে কিভাবে কি বলবো, মানে কথাগুলো কিভাবে শুরু করব এটাই বুঝতে পারছি না। চোখ বন্ধ করে মনে মনে অনেক কিছু ভাবলাম, তারপর সব কিছু ভাবার শেষ, রাতও অনেক হয়েছে, চোখটা লেগে আসছে, তাই শেষ ভাবনা থেকে বেরিয়ে এসে ঘুমিয়ে পড়লাম। সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব বন্ধুরা মিলে নাস্তা করলাম, কারণ বাকি বন্ধুরা আমরা ঘুম থেকে ওঠার আগেই চলে এসছে। আমরা নাস্তা করে এসে সবাই ড্রয়িং রুমের সোফায় বসলাম, আর তখনই রহমান বলল, আচ্ছা দোস্ত, তুই এবং আমরা যদি অফিসে না যাই তাহলে অনিকাকে কিভাবে চোখে চোখে রাখবো? যদি ওকে অফিসের কোনো ছেলে ডিস্টার্ব করে তখন? আমি রহমানের কথা শুনে না শোনার ভান করে টিভির রিমোট নিয়ে টিভি অন করলাম, আর তখন আবারও রহমান বলল, কিরে, আমি কি বললাম শুনতে পেয়েছিস? রহমানের কথা শুনে রাফসান বলল, আর্নিকা আর কখনোই অফিসে আসবে না। রাফসানের কথা শুনে অনেক রনি এবং রহমান তিনজনে অনেকটা অবাক হয়ে বলল, মানে কি? মানেটা খুব সহজ, শুনলেই বুঝতে পারবি। হ্যাঁ, তাহলে বল শুনি, কেন আনিকা অফিসার কখনোই আসবে না? হ্যাঁ, তা তো অবশ্যই বলবো, কিন্তু এখন না, একটু পর বলবো। আরে এখন বললে কি হয়? হ্যাঁ ঠিকই তো, এখন বললে কি হয়? আমি ওদের কথা শুনেই রাফসানকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা তোরা থাক, আমার একটু কাজ আছে, সেটা সেরে আসি। আর হ্যাঁ, তুই ওদের এই ফাঁকে সব কিছু বল। কথাটা বলতে রাফসান বলল, কেন, তুই আবার এই সময় কোথায় যাবি? এই তো একটু কাজ আছে, আসতে একটু দেরি হতে পারে, তোরা থাক আমি আসছি। আমি ওদেরকে একথা বলে ড্রয়িং রুম থেকে আমার রুমে চলে আসলাম এবং আনিকাদের বাসায় যাওয়ার জন্য রেডি হলাম। আমি একাই যাব, ওদের কাউকেই নেব না। আমি কালো একটা প্যান্টের সাথে সাদা শার্ট পরে রেডি হলাম, আর তখন রাফসান আমার রুমে এসে বলল, কিরে, হঠাৎ আমাদের কিছু না বলেই একা একা কোথায় যাবি? যাবো একটু আনিকাদের বাসায়। ওদের বাসায় যাবি, কিন্তু কেন? দরকার আছে তাই, পরে এসে সব কিছু বলবো, এখন সময় নেই। কথা বলে রাফসানকে উপেক্ষা করে রুম থেকে বেরিয়ে আসলাম। তারপর বাসার নিচে পার্কিং থেকে BMW গাড়িটা বের করে বাসার সামনে রেখেই আনিকাকে কল দিলাম। আর ওদিকে আনিকা বিছানায় শুয়েছিল, তাই যখনই দেখলো আমি কল দিয়েছি ঠিক তখনই সাথে সাথে কল রিসিভ করে বলল, হ্যালো। এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই। তো নাস্তা করেছেন সকালে? হ্যাঁ নাস্তা করেছি। আচ্ছা আনিকা, একটা কথা বলার ছিল। আনিকা আমার মুখে এই কথাটা শুনে শোয়া থেকে উঠেই একটু মিটি হেসে বলল, জি বলুন। না মানে আমি একটু আপনাদের বাসায় আসতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। আনিকা আমার কথা শুনে একটু বিশ্বাস করতে পারছে না, তাই সঙ্গে সঙ্গে হেসে বলল, সিরিয়াসলি? হ্যাঁ। তো কবে কখন আসবেন? এই তো এখনই। আমার কথা শুনে আনিকা কিছুটা অবাক হয়ে বলল, এখনই? হ্যাঁ এখনই। তো কোনো আপত্তি আছে? আরে না না, আপত্তি থাকবে কেন? আপনি এখনই আসেন, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি আসছি, কিন্তু আপনার বাসাটা কোথায় তা তো জানি না, তো অ্যাড্রেসটা বললে ভালো হতো। আচ্ছা, আমি এখনই SMS করে পাঠিয়ে দিচ্ছি। কথাটা বলেই আনিকা আমাকে SMS করে অ্যাড্রেসটা পাঠাতেই আমি অধীর বাসায় চলে গেলাম। কেমন যেন মনের মধ্যে ভয় ভয় কাজ করছে, কিন্তু তবুও একটু সাহস রেখে আনিকাদের ফ্ল্যাটের সামনে গিয়ে কলিং বেল বাজাতেই আনিকা দৌড়ে এসে দরজাটা খুলেই আমার দিকে তাকিয়ে রইল। আমি ঠিকই বুঝতে পারলাম আনিকা সত্যি সত্যি আমায় ভালোবেসে ফেলেছে, কিন্তু কিছু তো করার নেই। আমি আনিকাকে কখনোই ভালোবাসতে পারবো না।
আনিকা দরজা খুলে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকায় আমি একটু হালকা কাশি দিতেই আনিকা খানিকটা চমকে সঙ্গে বলল, আরে ভেতরে আসুন। আমি আনিকার কথায় ভেতরে গিয়ে দেখি মোটামুটি ড্রয়িং রুমটা সাজানো গোছানো রয়েছে, কিন্তু আমাদের বাড়ির মতো না। যাই হোক, সবাই বসে চারিদিক তাকিয়ে দেখছি কোথায় কি আছে। আর তখন আনিকা বলল, আচ্ছা আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। ওকে। তারপর আনিকা চা আনতে চলে যেতেই আমি মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম দেয়ালে কোনো মহিলার ছবি টাঙানো আছে কিনা, কিন্তু কই, কারো ছবিই তো দেখতে পাচ্ছি না, শুধুমাত্র আনিকার ছবি ছাড়া। কিন্তু আনিকার পাশে একটা ছেলেও রয়েছে, হয়তো এটাই আনিকার বড় ভাই। আমি কিছুক্ষণ অপেক্ষা করতেই আনিকা চা নিয়ে আসলো এবং আমার সামনেই টেবিলে রাখলো। আর তখনই আমি আনিকাকে বললাম, আচ্ছা আনিকা, আপনার আম্মু কোথায়? তাকে দেখতে পাচ্ছি না যে। আসলে আম্মু তো একটু বাহিরে গিয়েছে, আমি কল দিয়েছি, হয়তো এক্ষুনি চলে আসবে। ও আচ্ছা। কথাটা বলে একটা চায়ের কাপে হাত দিয়ে আনিকাকে বললাম, আপনিও নিন। জি, নিচ্ছি। কথাটা বলে আনিকা আমার অপর পাশের সোফায় বসে চায়ের কাপ হাতে নিয়ে বলল, তো আজকে অফিসে যাননি? না যায়নি। আনিকা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, কেন? এমনি ভালো লাগছিল না। কথাটা বলা শেষ হতেই দরজার কলিং বেল বেজে উঠলো। আর তখনই আনিকা বলল, হয়তো আম্মু চলে এসেছে। কথাটা বলেই আনিকা কাপটা টেবিলে রেখে দরজা খুলতে চলে গেল। আর তখনই আমি চায়ের কাপ হাতে রেখেই গভীর দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইলাম আনিকার আম্মুকে দেখার জন্য। আমার বুকের মধ্যে কেমন ধুকধুক করছে আর মনটা অস্থির হয়ে পড়ছে। জানি না হঠাৎ এমন হচ্ছে কেন। আনিকা দরজার সামনে গিয়ে হাসি মুখে আস্তে করে দরজাটা খুলতেই আনিকার আম্মু বাইরে থেকে ভেতরে আসলো। আমি আনিকার আম্মুকে দেখা মাত্রই অনেকটা শক খেয়ে এক দৃষ্টিতে আনিকার আম্মুর দিকে তাকিয়ে রইলাম। আর আস্তে আস্তে হাতের চায়ের কাপটাও টেবিলে রাখলাম। আনিকার আম্মু আমাকে দেখে আমার দিকে তাকিয়ে আছে। আর তখনই আমি আনিকার আম্মুকে দেখে কি বলবো কিছু বুঝতে পারছি না। বসা থেকে আস্তে আস্তে দাঁড়িয়েই এক দৃষ্টিতে আনিকার আম্মুর দিকে তাকিয়ে আস্তে করে বললাম, আম্মু। আনিকার আম্মু আমাকে দেখে আমার দিকে তাকিয়ে আনিকাকে বলল, আনিকা, উনি কি সে? হ্যাঁ আম্মু। আনিকা হ্যাঁ আম্মু বলতেই আমি আনিকার আম্মুকে সালাম দিলাম। তাই ওই মুহূর্তে আনিকার আম্মু সালামে জবাব দিলেন। কিন্তু আমি এটা কি দেখছি, আমার চোখ বিশ্বাস করতে পারছে না। আমার সামনে কে দাঁড়িয়ে আছে, কারণ ওর চেহারা অবিকল আমার আম্মুর মতো দেখতে। যারা আমার আম্মুকে দেখেছে বা ছবিতে দেখবে তারা সবাই বলবে এটাই আমার আম্মু। কিন্তু এটা কীভাবে সম্ভব? আমার আম্মু তো আমাকে ছোট রেখেই মারা গেছেন। তাহলে তাহলে উনি কে? ওনাকে দেখার পর আমার বুকটা কেমন যেন করছে, চোখ দুটো ছলছল করছে। তাহলে কি আনিকার আম্মু আর আমার আম্মুর চেহারা দেখতে প্রায় অবিকল ছিল? আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। যেই কারণে এখানে এসেছি সেগুলো কিভাবে বলবো কিছুই বুঝতে পারছি না। আমার চোখ দুটো আনিকার আম্মু থেকে সরাতেই চাচ্ছে না। এই মুহূর্তে আম্মুর কথা খুব মনে পড়ছে। মনে চাচ্ছে আনিকার আম্মুকে জড়িয়ে ধরে আম্মু বলে ডাক দিই, কিন্তু না, সে তো আমার কেউ না। হ্যাঁ, সম্পর্কে খালা হন, কিন্তু সেই সম্পর্কটা তারাই গলা টিপে হত্যা করছে। তাই তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি তার সামনে দাঁড়িয়ে কিছু বলতে পারছি না। এমনকি যেমনটা বলবো বলে ভেবে এসেছিলাম সেগুলোও ভুলে গেছি। তাই কি বলবো বা কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না। এক কথায় তাকে দেখে সব কিছুই ভুলে গেছি। আনিকা এবং আনিকার আম্মু আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো। তখন আনিকার আম্মু আমাকে বলল, কেমন আছো বাবা? আমি আনিকার আম্মুর মুখে কথাটা শুনে সরাসরি আনিকার আম্মুর থেকে চোখটা সরিয়ে নিয়ে কিছুটা কাচুমাচু করে বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। আনিকার মুখে তোমার কথা শুনেছি, আর সব কিছু শুনে এবং দেখে মনে হচ্ছে আনিকা ঠিকই বলেছে। আমি আনিকার আম্মুর মুখে এ কথা শুনে আনিকার দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম আনিকা আবার আমার সম্পর্কে কি বললো। আমি আনিকার দিকে তাকিয়ে কথাটা ভাবতেই আনিকা আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে লাগলো। আমি কিছু বললাম না। তাই আনিকার আম্মু বলল, আচ্ছা বাবা, তোমরা দুজন বসে কথা বলো। দুপুর তো হয়ে গেছে, আমি টেবিলে খাবার দিচ্ছি, খেয়ে তারপর যাবে। কথাটা বলে আনিকার আম্মু ভেতরে চলে যেতে লাগলো। আমি কিছু বলতে যাব, কিন্তু মুখ থেকে কথাটা বের হলো না, আটকে গেল। আমি কিছু বুঝতে পারছি না আমার সাথে এমনটা কেন হচ্ছে, আর আমি যেই কারণে এখানে এসেছি সেটাও বলতে পারছি না। আনিকার আম্মু ভেতরে যেতেই আনিকা আমাকে বলল, আরে স্যার দাঁড়িয়ে আছেন কেন, বসুন। আমি আনিকার কথা শুনে চুপচাপ সোফায় বসলাম, কিন্তু মনে মনে রাগও হচ্ছে, কিন্তু রাগটা দেখাতে পারছি না। আনিকা আমার অপর পাশে বসে বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি? আমি মাথা নাড়িয়ে সম্মতি দিতে আনিকা বলল, আসলে স্যার, আমি খেয়াল করেছি আমার আম্মুকে দেখে আপনার চোখটা কেমন যেন ছলছল করছিল। হয়তো আপনার আম্মুর কথা মনে পড়েছে, তাই না? আমি আনিকার কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিতে আনিকা বলল, স্যার মন খারাপ করবেন না,
মা বাবা তো সবসময় বেঁচে থাকেন না, আমরাও তো একদিন মা বাবা হব, তখন তো আমাদের সন্তানদের ছেড়ে আমাদেরও যেতে হবে। আমি আনিকার মুখে এই কথা শুনে আনিকার দিকে তাকিয়ে রইলাম। জানেন, আমার আম্মু আমার চোখে সবচেয়ে ভালো আম্মু, কারণ আমার আম্মুর মতো ভালো আম্মু আমি খুব কমই দেখেছি। আমি আনিকার কথা শুনে মনে মনে তাচ্ছিল্য হেসে বললাম, ভালো আম্মু, যে নিজের বড় বোনের রক্তের সম্পর্কটা এভাবে গলা টেপে হত্যা করতে পারে, সে আবার কেমন ভালো আম্মু, যে বোন নিজের বড় বোনের শেষ ইচ্ছেটার কথা জেনেও একটা বড় দেখতে আসেনি এবং শেষমেশ মৃত্যুর সংবাদ শুনেও আসেনি, সে আবার কেমন ভালো আম্মু। আনিকা আবারও বলল, জানেন, আমি হয়তো অনেক ভাগ্যবতী, তাই আল্লাহ এত ভালো একটা আম্মু আমাকে দিয়েছেন। আমি আনিকের কথা শুনে কিছু বললাম না, চুপচাপ মাথাটা হালকা নিচু করে কথাগুলো শুনতে লাগলাম। একটু একটু রাগও হচ্ছে, কিন্তু রাগটা ভেতরে চেপে রাখলাম। তো আনিকে কথাটা বলে একটু মন খারাপ করে আবারও বলল, কিন্তু জানেন, যেই মানুষটা এত ভালো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করে, সেই মানুষটাই মাঝে মধ্যেই নীরবে খুব কান্না করে। আমি আনিকের কথা শুনে কিছুটা অবাক হয়ে আনিকের দিকে তাকিয়ে বললাম, কেন? কারণ আম্মুর বাবা মা ভাই বোন থাকতেও নেই। আমি আনিকের কথা শুনে কিছু বুঝলাম না। বাবা মা ভাই বোন থাকতেও নেই মানে কি? তার সঙ্গে তো তার বাবা মা এবং ভাই সবাই ছিল, তাহলে তারা এখন কোথায়? থাকতেও নেই মানে? মানে আম্মু তার বাবা মা ভাইয়া সবাইকে ছেড়ে চলে এসেছে, এখন তাদের সঙ্গে আমাদের আর কোনো যোগাযোগ নেই। আর এই জন্যই আম্মু যখন মাঝে মধ্যেই তার বাবা মা এবং ভাইয়ার কথা মনে পড়ে, তখন সে নীরবে খুব কান্না করে। আমি অনেকবার দেখেছি, কিন্তু আম্মু কাউকে বুঝতে দেয়ও না, এবং সে কেন কান্না করে এটাও কাউকে বলে না। কিন্তু একদিন আমি আম্মুকে কান্না করতে দেখে তাকে অনেক জোর করেছিলাম সত্যিটা বলার জন্য। সে কেন মাঝে মধ্যেই কারণ ছাড়া কান্না করে, তখন আম্মু আমাকে এইসব কথা বলেছিল। আমি আনিকের কথা শুনে একটু নড়ে চড়ে বসে বললাম, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার আম্মুর সাথে তার ফ্যামিলির কোনো যোগাযোগ নেই? হ্যাঁ, নেই। কিন্তু কেন? সত্যি বলতে এটা আমাদের পার্সোনাল ম্যাটার, কিন্তু তবুও আপনাকে বলছি। আমি আনিকের কথা শুনে কিছু বললাম না, কিন্তু গভীর আগ্রহে কথাটা শোনার জন্য তাকিয়ে আছি। তো আনিকা বলল, আচ্ছা, আপনার মনে আছে আপনাকে আমি আমার বড় খালার কথা বলেছিলাম, যে কিনা ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল? হ্যাঁ। আসলে মূল ঘটনা হয়েছে তাকে ঘিরে। আমি আনিকের কথা শুনে কিছুটা অবাক হয়ে বললাম, তাকে ঘিরে মানে? মানেটা হচ্ছে, আমার বড় খালা ছিলেন পরিবারের বড় মেয়ে, আর আমার মামা ছিলেন সবার বড়। তারপর খালার পরে আমার আম্মু। আর খালা যখন পালিয়ে গিয়েছিল, তখন নাকি খালাকে পালিয়ে যেতে আমার আম্মু হেল্প করেছিল, কারণ তারা দুজন শুধু আপন বোনই ছিল না, বেস্ট ফ্রেন্ডও ছিল। আমি আনিকার কথা শুনে অনেকটাই অবাক হলাম, কারণ আনিকার কথা যদি সত্যি হয়, তাহলে সেদিন আম্মু মৃত্যুর আগে যখন এক নজর ছোট খালাকে দেখতে চেয়েছিল, তখন ছোট খালা সোজাসুজি বলে দিয়েছিল সে আসবে না, এমনকি মৃত্যুর পরে দেখতে আসেনি। তো তাহলে তো এমনটা হবার কথা না। তারপর আর কি, খালা যখন পালিয়ে গিয়েছিল, তখন নানা এবং মামা জানতে পেরেছিল বড় খালাকে পালিয়ে যেতে আম্মু হেল্প করেছে। তাই সেই দিন নানা এবং মামা আম্মুকে অনেক মেরেছিল, এমনকি 2 দিন ঘরেও বন্দি করে রেখেছিল। পরে যখন আম্মু জানতে পারলেন নানা এবং মামা বড় খালাকে চিরদিনের জন্য এই বাড়িতে আনতে নিষেধ করেছেন, তখন আম্মু এর প্রতিবাদ করতেই মামা এবং নানা আম্মুর ওপর অনেক অত্যাচার করে এবং আম্মুকে নানার বন্ধুর ছেলের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আম্মু এই বিয়েতে রাজি ছিল না, তাই আম্মু ওই মুহূর্তে নানা এবং মামার সঙ্গে রাগ করে তারই ক্লাসমেট একটি ছেলেকে বিয়ে করেন, এবং সেই ছেলেটা নাকি আম্মুকে অনেক ভালোবাসতো, এমনকি অনেকবার প্রপোজও করেছিল, কিন্তু আম্মু রাজি ছিল না। পরে যখন আম্মু সব কিছু বুঝতে পারলো, তখন সেই ছেলেটার সঙ্গে কথা বলে তারা দুজন বিয়ে করে নিলেন, এবং সেই ছেলেটাই আজকে আমার বাবা। আমি আনিকের কথা শুনে কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিছুই ঢুকছে না। আনিকা সব কি বলছে? যদি খালা সত্যি আমাকে এত ভালোবাসতো, তাহলে সেদিন আম্মুর শেষ ইচ্ছে পূরণ করতে এসে এলো না কেন? যখন আম্মু মারা গেছেন তখনও তো আসেনি। আমার মাথায় কিছুই ঢুকছে না, তাই আমি আনিকার দিকে তাকিয়ে আছি। আর তখন আনিকা আবারও বলল,
আর সেই থেকে আম্মু নানা এবং মামাকে ছেড়ে চিরদিনের জন্য চলে এসেছে। কিন্তু আফসোস, যেই বড় খালার জন্য আম্মু এত কিছু করলো, সেই বড় খালাকেই আম্মু হারিয়ে ফেলেছে। তার সঙ্গে আজ থেকে প্রায় দীর্ঘ 25 বছর ধরে কোনো যোগাযোগ নেই। অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। আমি আনিকের কথাগুলো শুনে হতভম্ব হয়ে আনিকা দেখে তাকিয়ে আছি। আমার চোখ দুটো ছল করছে, ঠিকভাবে বিশ্বাসই করতে পারছি না। কিন্তু মনে মনে ভাবছি, যদি আনিকার কথাগুলো সত্যি হয় তাহলে তো সেদিন নানা যা বলেছিল সব কিছু মিথ্যা বলেছিল। আর এমনিতেও সেই অনুযায়ী ছোটো খালা ওই মুহূর্তে নানাদের বাড়িতে ছিলেন না। তাহলে নানাই কি আমাদের সাথে এত বড় চাল খাটালো? নানা আমাদের চোখের সামনে এত ভালো একটা মানুষকে দোষী বানিয়ে দিল, যাকে কিনা আমি ছোট থেকে ঘৃণা করে আসছিলাম। আর আজ জানতে পারলাম সেই ব্যাপারে আজও কিছু জানে না। এমনকি আমার আম্মু যে আমাকে সেই ছোট রেখেই মারা গেছেন, এটাও হয়তো সে জানে না। কিন্তু আর না, আমি এটা শেষ দেখেই ছাড়বো। আনিকা সত্যি বলছে নাকি মিথ্যা সেটা একটু পরেই পানির মতো পরিষ্কার হয়ে যাবে। কথাটা মনে মনে ভেবে ঠিক করলাম, আনিকার আম্মুর সাথে আমি আমার নিজের মতো করে কথা বলবো এবং জানবো আনিকা সত্যি বলছে নাকি মিথ্যা। আমি চুপচাপ কথাগুলো ভেবেই আনিকাকে বললাম, তো আনিকা, আমি বুঝতে পেরেছি আপনার আম্মুর কষ্টটা। সে এখনও তার বড় বোনকে অনেক ভালোবাসেন এবং মিস করেন। আপনি কি এখনও তার জন্য অপেক্ষা করছেন, তাই তো? আনিকা আমার কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই আমি আনিকার দিকে তাকিয়ে বললাম, দেখুন, আপনি আমাকে কতটা জানেন সেটা আমি জানি না, কিন্তু আমি যতদূর বুঝলাম এবং জানলাম সেই অনুযায়ী আপনার আম্মু যদি চান তাহলে আমি আপনার বড় খালাকে আপনার মায়ের দেখা করিয়ে দেওয়ার দিতে পারি। আমার কথা শোনার সঙ্গে সঙ্গেই আনিকা অনেকটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, মানে আপনি দেখা করিয়ে দিবেন? কিন্তু কিভাবে? সেটা একটু পরেই জানতে পারবেন। স্যার দেখুন, আমি কিছুই বুঝতে পারছি না আপনি কি বলছেন, কারণ আমি আমার খালাকে জন্মের পর থেকেই কখনো দেখিনি। তাহলে আপনি কিভাবে আমার খালার সাথে আমার দেখা করিয়ে দিবেন? আর আপনি আমার খালাকেই বা চিনলেন কিভাবে? বললাম তো সেটা একটু পরে জানতে পারবেন। তার আগে আপনার আম্মুকে গিয়ে বলেন আমি আপনার খালাকে চিনি এবং তার সাথে ওনাকে দেখা করে দিতে পারবো। আনিকা আমার কথা শুনে কিছুটা কাচুমাচু করে বসা থেকে উঠেই একবার আমার দিকে আরেকবার কিচেন রুমের দিকে তাকিয়ে বলল, 1 মিনিট আমি আসছি। কথাটা বলে আনিকা তাড়াহুড়ো করে কিচেন রুমে ওর আম্মুর কাছে গেল। তখন ওর আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যালাড কাটছিল। আনিকা ওর আম্মুর কাছে গিয়ে সব কিছু খুলে বলতেই ওর আম্মুর সঙ্গে সঙ্গে হাত থেকে ছুরিটা রেখেই আমার কাছে এসেই আমার দিকে তাকিয়ে আছে। আমি আনিকার আম্মুকে দেখার সাথে সাথে বসা থেকে দাঁড়াতেই আনিকার আম্মু বলল, বাবা, আনিকা যা বললো তা কি সত্যি? জি। তাহলে আমাকে এখনই নিয়ে চলো বাবা, আমি আর অপেক্ষা করতে পারছি না। কত বছর হলো আমি আমার আব্বুকে দেখি না। প্লিজ বাবা, আমাকে এক্ষুনি নিয়ে চলো। কথাটা বলে আনিকার আম্মু কেঁদে দিলেন। আমি আনিকার আম্মুর কথা শুনে কি বলবো কিছু বুঝতে পারছি না। কিছুটা চিন্তিত হয়ে পড়লাম, কারণ আম্মুর কথা শুনে সে এখনই কাঁদছে। আর যদি শোনে আম্মু আর বেঁচে নেই তখন কি হবে? তখন তো সে অনেকটাই ভেঙে পড়বে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। আর তখন আনিকা বলল, হ্যাঁ, আমিও যাব, প্লিজ আমাকেও নিয়ে চলুন। আমার মুখে খালার কত কথা শুনেছি, আজ তাকে নিজের চোখে দেখব। এই মুহূর্তে তাদের কি বলবো কিছুই বুঝতে পারছি না। তো একটু ভেবে বললাম, আচ্ছা আমি আপনাদের নিয়ে যাব, তার আগে প্লিজ একটু শান্ত হন। আমার কথা শুনে আনিকার আম্মু বলল, কিভাবে শান্ত হব বাবা আপুর সাথে দেখা করব এটা ভেবেই তো আমার মনটা আর মানছে না। এক্ষুনি ছুটে গিয়ে আপুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। আনিকার আম্মুর কথা শুনে আমার মনটা মুহূর্তের মধ্যেই কেঁদে উঠলো। তার কথা শুনে কি বলবো কিছু বুঝতে পারছি না। এতদিন যাকে এত ঘৃণা করতাম, আজ কেন জানি তাকে খুব আপন মনে হচ্ছে। আমার মনে তার জন্য যত ঘৃণা জমেছিল তা এক মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল। ভালোবাসার সৃষ্টি হতে লাগলো। এক কথায় তাকে একটাবার খালা বলে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কারণ খালা এবং মায়ের মধ্যে তেমন একটা পার্থক্য নেই। আর এমনিতেও খালার চেহারা ঠিক অবিকল আমার আম্মুর মতো। আমি খালার দিকে ছল তোকে তাকিয়ে এসব ভাবছিলাম। আর তখন খালা বলল, আচ্ছা বাবা, তুমি কি সত্যি আপুকে চেনো নাকি আবার অন্য কারোর কথা বলছো? আমি খালার কথা শুনে ছল চোখে খালার দিকে তাকিয়ে বললাম, আমি তাকে খুব ভালো করেই চিনি, এমনকি তার ছবিও আমার মোবাইলে আছে। আমার কথা শুনে আনিকা এবং খালা দুজনে অনেকটা অবাক হলো। আর তখন খালার সঙ্গে সঙ্গে বলল, বাবা, যদি কিছু মনে না করো তাহলে ছবিটা একটু দেখতে চাই। স্যার প্লিজ ছবিটা একটু দেখান, তাহলে আমি খালাকে দেখে চিনতে পারবো এটাই আমার খালা নাকি অন্য কেউ। আমি তাদের কথা শুনে পকেট থেকে মোবাইলটা বের করেই সেই ছোটোবেলায় আমি আম্মু এবং আব্বু একসাথে আমাদের বাগানে যে ছবি তুলেছিলাম সেগুলো বের করে খালার হাতে মোবাইলটা দিতেই খালা আম্মু এবং আব্বুকে দেখে এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। আর আম্মু এবং আব্বুর ঠিক মাঝখানেই হাসি দিয়ে সবগুলো দাঁত বের করে সেই ছোট্ট আমিটা ব্যাট হাতে দাঁড়িয়েছিলাম। খালা ছবিটা দেখছে আর চোখের পানি ফেলে কান্না করছে। আনিকা খালার পাশে দাঁড়িয়ে মোবাইলের দিকে তাকিয়ে ছবিটা দেখেই বলল,
আচ্ছা, খালা এবং খালুর মাঝখানে যে ছেলেটি আছে সে কে? আমি আনিকের কথা শুনে বললাম, ওইটা আপনার খালাতো ভাই। আনিকা আমার কথা শুনে এক দৃষ্টিতে ওই ছবিটার দিকে তাকিয়ে আছে। খালা আমার ছোটবেলার ছবিটা দেখে কান্না করা অবস্থায় ছবিটার উপর হাত বোলাতে লাগলো, যা দেখে আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। ছল ছল চোখে ভেদ করে জল পড়তে লাগলো। তাই আমি সরাসরি পানিটা আড়াল করতেই আনিকা তা দেখে ফেললো এবং বলল, স্যার, আপনি কান্না করছেন কেন? আনিকার কথা শুনে খালা আমার দিকে তাকিয়ে দেখলো। সত্যি আমার চোখটা ভেজা। আমি চোখের এক ফোঁটা পানি আড়াল করলে কি হবে, তারা আমার দিকে তাকিয়ে থাকা অবস্থায় আরেক ফোঁটা পানি আমার অজান্তেই চোখ বেয়ে পড়ে পড়ে গেল। তাই সঙ্গে সঙ্গে খালা বলল, সত্যি তো আমার চোখের পানি কেন? আমি তাদের কথা শুনে তাদের ভোলানোর জন্য বললাম, না মানে আপনাকে এভাবে কান্না করতে দেখে আমার মায়ের কথা খুব মনে পড়ে গেল, তাই একটু। কথাটা বলা শেষ না হতেই আবারও খালা বলল, আচ্ছা বাবা, আমাকে এটা বলো, তুমি কি ওনাদের কিভাবে চেনো? আর এটাই বা জানলে কি করে তার ওই ছোট বোন আমি? আমি খালার কথা শুনে কি বলবো কিছুই বুঝতে পারছি না। এতদিন পর খালাকে পেয়েছি এবং তার সম্পর্কে সব সত্যি জেনেছি। এখন তাকে কীভাবেই বা মিথ্যা কথা বলবো আর সত্যিটাই বা কীভাবে বলবো কিছুই বুঝতে পারছি না। আমি খালার কথা শুনে চুপচাপ মাথাটা নিচু করে ফেললাম। তাই আনিকা আমাকে এভাবে চুপচাপ মাথা নিচু করতে দেখেই অনেকটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে এলো। আর তখন খালা বলল, কি হলো, কথা বলছো না কেন? তুমি আমাদের কিভাবে চেনো? আর ওই ছোট্ট ছেলেটাই বা কে? আমার সামনে আর কোনো রাস্তা খোলা নেই, আমি চাইলেও খালাকে মিথ্যা বলতে পারবো না। তাই সঙ্গে সঙ্গে বললাম, ওই ছোট্ট ছেলেটাই আমি। আমার কথা শুনে খালা এবং আনিকা হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো। তার মুখটা যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল, কোনো কথাই বলতে পারছে না। আমিও আর কোনো কথা বললাম না, মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলাম। খালা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আবারও কান্না করে দিল। খালা কান্না করে আমার কাছে এসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তার চোখের পানিগুলো টপ টপ করে পড়ছিল। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। খালার মুখের দিকে তাকাতেই আমার মনটা যেন খানিকটা কেঁদে উঠলো, কারণ খালার চেহারাটা তো ঠিক আমার মায়ের মতো। তাই খালাকে এভাবে কান্না করতে দেখে সহ্য করতে পারছিলাম না, আমার খুব কান্না পাচ্ছিল। খালা কান্না করতে করতে তার কাঁপা কাঁপা দু হাতে আস্তে আস্তে আমার দুগাল ধরে বলল, তুই আমার বড় আপুর ছেলে? খালা তার কাঁপা কাঁপা হাতে আমার দুগাল ধরতেই আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমার চোখ দিয়েও এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আর তখনই খালার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ খালা, আমি তোমার বড় বোনের ছেলে। আমি খালাকে কথাটা বলতেই খালা কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো। খালা আমাকে জড়িয়ে ধরে খুব কান্না করছে, আর আনিকাও পাশে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলছে। খালা আমাকে জড়িয়ে ধরে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কান্না করছে। আজ খালাকে বুকে জড়িয়ে মনে হচ্ছে আমার নিজের আম্মুকেই জড়িয়ে ধরেছি। একটুও তফাৎ খুঁজে পাচ্ছি না, ঠিক আগের মতোই মায়া এবং টান দুটোই অনুভব হচ্ছে। খালা কিছুক্ষণ পর আমাকে ছেড়ে আমার দু কাঁধে তার হাতে দিয়ে ধরে বলল, তুই আমাদের চিনতিস? তাহলে আগে কেন দেখা করলি না? এত দেরি করলি কেন? আমি খালার কথা শুনে বললাম, আগে তো আমিও জানতাম না তুমি আমার খালা, এই তো দুদিন আগেই জেগে নিয়েছি, তাই আজকে আসলাম। খালা আমার কথা শুনে আবার আমাকে জড়িয়ে ধরলো এবং বলল, জানিস, আমার কত স্বপ্ন ছিল, আমি সবসময় ভাবতাম আমি আমার আপুকে কখনোই আমার থেকে দূরে যেতে দিব না। যে কোনো উপায় আমি তাকে আমার কাছেই রাখবো, কারণ আপুকে আমি অনেক ভালোবাসতাম, এক কথায় নিজের থেকেও বেশি। আমি আমার চোখের পানিটা মুখে এসে খালাকে নিজের থেকেও ছাড়িয়ে তার চোখের পানি মুছতে মুছতে বললাম, তুমি আর কেঁদো না খালা, আমি এসে গেছি না, তোমার সেই স্বপ্নটা আমি পূরণ করব। খালা আমার কথা শুনে আমার এক গাল ধরে মুচকি হেসে বলল, আমার বিশ্বাস তুই আমার স্বপ্নটা পূরণ করবি। দেখতে হবে না তুই কার ছেলে। খালার কথা শুনে খুব মন খারাপ হচ্ছে, কারণ খালা যদি জানে আমার আম্মু এবং আব্বু দুজনেই মারা গেছে তখন কি হবে। এখনই আম্মুকে দেখার জন্য পাগলের মতো করছে, আর যদি শোনে আম্মু আর বেঁচে নেই তখন কি থেকে কি করবে কিছুই বুঝতে পারছি না। মনে মনে একটু ভয় ভয় কাজ করছে। আমি শুধু খালার দিকে তাকিয়ে আছি, কিছু বলছি না। ভাবছি কি বলা যায়, কারণ এত বড় কথাটা তো আর লুকিয়ে রাখা যায় না। এখন যদি না বলি তাহলে পরে যখন জানতে পারবে তখন অনেক কষ্ট পাবে, কিন্তু আমি চাই না আমার খালা আমার জন্য কষ্ট পাক, কারণ আমি আমার খালার মধ্যেই আমাকে খুঁজে পেয়েছি, আর কোনো সন্তানই চাইবে না তার আম্মু কোনো কারণে কষ্ট দিতে। আমি খালার কথা শুনে তার দিকে কিছুক্ষণ তাইকে থেকে তার গালটা ধরে বললাম, খালা তুমি না বলেছিলে আম্মুর সাথে দেখা করবে? আনিকা আমার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ আনিকা জানে আমার বাবা মা কেউ নেই, তারা দুজনেই মারা গেছে। তাই হয়তো আনিকা মনে মনে ভাবছে আমি আবার কোন আম্মুকে দেখাবো। খালা আমার কথা শুনে সরাসরি বলল, হ্যাঁ, দেখা তো করবই, আমাকে তাড়াতাড়ি নিয়ে চল, আমি আর এখানে থাকতে পারছি না। আমি খালার কথা শুনে খালাকে বললাম, আচ্ছা ঠিক আছে আসো। কথাটা বলেই খালার হাতটা ধরে
ড্রয়িং রুমের কর্নারে বড় এক আয়নায় লাগানো ছিল, তাই খালাকে সেই বড় আয়নার সামনে দাঁড় করিয়ে করাতেই খালা এবং আনিকা দুজনে অবাক হয়ে তাকিয়ে আছে। আর তখনই আমি খালাকে বললাম, খালা জানো, তুমি আর আম্মু যদি পাশাপাশি একবার দাঁড়াতে তাহলে হয়তো কেউই বুঝতে পারতো না আমার আম্মু কোনটা বা তুমি কোনটা। তোমাকে যখন প্রথম দেখলাম তখন আমিও অনেকটা অবাক হয়েছিলাম এবং ভেবেছি তুমি হয়তো আমার আম্মু। কথাটা শুনে খালার দিকে তাকিয়ে বললাম, জানো খালা, তোমাকে দেখার পর আমার মনে আম্মু এবং আব্বুর জন্য যত কষ্ট ছিল তা এক নিমেষে উধাও হয়ে গিয়েছে, যে আজ থেকে তুমি আমার আম্মু। হ্যাঁ, খালা তো মায়ের মতোই, তাই তুইও আজ থেকে আমার আরেকটি সন্তান। আমি খালার কথা শুনে বললাম, হ্যাঁ খালা, কিন্তু আজও একটা সত্যি তোমার কাছ থেকে লুকিয়ে আছে। খালা আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, কি এমন সত্যি কথা যা আমার কাছ থেকে লুকিয়ে আছে? খালার কথা শুনে আমি আয়নার দিকে ইশারা দিয়ে বললাম, খালা তুমি আয়নার দিকে ভালোভাবে তাকিয়ে নিজের দিকে তাকিয়ে দেখো, তাহলে এই সত্যিটা জানতে পারবে। খালা আমার কথা শুনে সত্যি সত্যি আয়নার দিকে তাকিয়ে তার চেহারাটার দিকে তাকিয়ে দেখ চোখের পানি ফেলছে। তাই আমি খালাকে বললাম, খালা কিছু দেখতে পেয়েছো? খালা আমার কথা শুনে চোখের পানি ফেলতে ফেলতে মাথা নাড়িয়ে বললো, হ্যাঁ। ঠিক তখনই আমি বললাম, খালা তুমি আয়না যাকে দেখতে পাচ্ছ এটাই আমার আম্মু। তোমার আর আম্মুর চেহারা অবিকল একই রকম, তাই তোমাকে হয়তো আমার আম্মুর সাথে দেখা করাতে পারলাম না, কিন্তু এই আম্মুর সাথে ঠিকই দেখা করিয়ে দিলাম। খালা আমার কথা শুনে আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে রইলো, হয়তো সে ঠিকই বুঝতে পেরেছে আমি কি বলতে চাচ্ছি। খালা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কান্না করা অবস্থায় বলল, তার মানে আপু আর বেঁচে নেই? আমি খালার কথা শুনে খালার হাতটা ধরে বললাম, হ্যাঁ খালা, আম্মু আর আব্বু দুজনেই আর বেঁচে নেই। আমার কথা শুনেই খালা অনেকটা ভেঙে পড়লো, তাই জোরে একটা চিৎকার দিয়ে বলল, না, এই হতে পারে না। আল্লাহ আমার সাথে এমনটা করতে পারে না। এতদিন পর তোদের দেখা পেয়েছি, তাই এভাবে আপুকে হারিয়ে ফেলবো, এটা আমি কিছুতেই মানতে পারবো না। আনিকা খালার কথা শুনে কান্না করতে করতে খালার পাশে এসে ওর হাত দিয়ে খালাকে জোরে ধরে বলল, আম্মু প্লিজ কান্না করো না, মানুষ তো চিরকাল বেঁচে থাকেন না। তোমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে, প্লিজ আম্মু কান্না করো না। আনিকার কথা শেষ হতেই আমি খালার সামনে দাঁড়িয়ে তার চোখ মুছে দিয়ে বললাম, হ্যাঁ খালা, আনিকা ঠিকই বলেছে, মানুষ তো চিরদিন বেঁচে থাকে না, আমাদের সবাইকে একদিন না একদিন তো মরতেই হবে, হয়তো একদিন আগে বা পরে। খালা কান্না করেই যাচ্ছে, কোনো কথা বলছে না, তাই আমি আবারও খালাকে বললাম, খালা প্লিজ কান্না করো না, তুমি যদি এভাবে কান্না করো তাহলে আম্মুর আত্মায় কখনোই শান্তি পাবে না, বরং আমাদের উচিত আম্মুর জন্য বেশি বেশি দোয়া করা, যাতে আম্মু পারে খুব ভালো থাকে। খালা আমার কথা শুনে কান্না অবস্থায় আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আমি তখন খালাকে জোরে ধরে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, খালা আম্মুকে তো হারিয়েছি সেই ছোটোবেলায়, কিন্তু আজ মনে হচ্ছে আমি আমার হারানো আম্মু আবারও ফিরে পেয়েছি, কারণ তোমার চেহারা অবিকল আম্মুর মতো দেখতে, আর এই সুখের দিনে যদি কান্না করো তাহলে তো দিনটা সুখের থাকবে না। খালা চোখের পানি মুছে আমাকে সেরেই একটু হেসে বলল, হ্যাঁ তাই তো, আজ তো আমার খুশি হবার কথা। বোনকে পানি তো কি হয়েছে, তোকে তো পেয়েছি, এটাই অনেক। আনিকা চোখের পানি মুছে মাথা নিচু করে আসে, কিছু বলছে না। তখন আমি খালাকে বললাম, জানো খালা, আগে আমি ভাবতাম এই পৃথিবীতে মনে হয় আমার আপন বলতে কেউই নেই, কারণ দাদাবাড়ি এবং নানাবাড়ি কখনোই তো চোখে দেখিনি, আর তাদের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্কও নেই, কিন্তু আজ মনে হচ্ছে আমার সব কিছুই আছে। খালা আমার কথা শুনে আমার দুগাল ধরে বলল, হ্যাঁ বাবা, আজ থেকে তুই একা না, আমি, আনিকা, তোর খালু সবাই তোর সঙ্গে আছে। তোর খালু তো তোকে কখনো দেখেনি, সেও মাঝে মাঝে অনেক আফসোস করতো তোদের জন্য, কিন্তু কিন্তু তোদের কখনো খুঁজে পাইনি। খালা তুমি খালুকে এবং ভাইয়াকে কল করে বাসায় আসতে বলো, তাদের খুব দেখতে ইচ্ছে করছে। খালা আমার কথা শুনে বলল, হ্যাঁ আমি এখনই বলছি, কিন্তু আসিফ হয়তো তোর বয়সে ছোট হবে, তাই তুই নাম ধরে ডাকিস। ঠিক আছে খালা। কথাটা বলার পরেই খালা আনিকার মোবাইলটা নিয়ে খালুকে কল দিয়ে আনন্দের সঙ্গে খালুকে সব কিছু খুলে বলতেই ওপাশ থেকে খালু অনেকটা অবাক হয়ে বলল, বলো কি, সত্যি বড় আপার ছেলে এসেছে? হ্যাঁ সত্যি, আমি তোমার সঙ্গে মজা করবো নাকি? খালার কথা শুনে খালু অনেকটা খুশি হয়ে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফোন রাখো, আমি আর আশিক এখনই কথাটা বলেই কলটা কেটে দিয়ে বাসা থেকে দাঁড়িয়ে মানিব্যাগ এবং এক্সট্রা মোবাইলটা হাতে নিয়ে রুম থেকে বের হলো। আর এদিকে খালা মোবাইলটা আনিকার হাতে দিয়ে আমাকে বলল, জানিস, তোর আসার কথা শুনে তোর খালু তো বিশ্বাসই করছিল না। যখন আমি বললাম সত্যি সত্যি তুই এসেছিস, তখন তো সে অনেক খুশি হয়েছে, আর বলছে যে সে আর আসিফ এখনই আসছে। আনিকা কিছু বলছে না, আমার দিকে তাকিয়ে হালকা মুচকে হাসছে। দুপুর হয়েছে, তো অনেক ক্ষুধাও লেগেছে।
আর এমনিতেও খালার হাতের রান্নার স্বাদ অবিকল আম্মুর মতো। তাই এই সুযোগ কি ছেড়ে দেওয়া যায় নাকি? আজকে সবার সঙ্গে খেয়ে তারপর বাসায় যাব। তাই আমি সব লজ্জা ঝেড়ে ফেলে খালাকে বললাম, খালা অনেক ক্ষুধা লাগছে, খালু আসলে কিন্তু আমরা সবাই একসাথেই খাবো। আরে ক্ষুধা লেগেছে আগে বলবি না? তোর খালুর অপেক্ষা করা লাগবে না, এতক্ষণে তারা লাঞ্চ করে নিয়েছে। তাছাড়াও তোর খালু টাইম মেনটেন করে চলে, তাই একটা বাজার সঙ্গে সঙ্গেই নামাজ পড়ে লাঞ্চ শেষ করে। আমি খালার কথা শুনে মনে মনে ভাবলাম, যাক তাহলে আর দেরি করতে হবে না, এখনই খেতে পারবো। আয়, আমি টেবিলে খাবার আগেই দিয়ে রাখিছি। কথাটা বলে আমার হাত ধরে খাবার টেবিলে নিয়ে গেল। দেখলাম অনেক কিছু রান্না হয়েছে, যাই হোক ভালোই হয়েছে, আজকে মন ভরে খেতে পারবো। খালা আমাকে চেয়ারে বসিয়ে একটা প্লেট নিতেই আনিকা খালাকে বলল, আম্মু তুমি বসো, আমি খাবার দিচ্ছি। খালা আমার পাশে চেয়ারে বসতেই আনিকা 3টা প্লেট নিয়ে এসে একটা আমার সামনে, একটা খালার সামনে, আরেকটা ওর সামনে রাখলো। তখন খালা বলল, আনিকা মা, তুইও বসে পড়, আমি তোদের খাইয়ে দিচ্ছি। আনিকা খালার কথা শুনে একটু হেসে খালার প্লেটে ভাত বেড়ে তরকারি সবগুলো বাটি খুলে খালার সামনে দিয়ে খালার পাশে বসলো। তখন খালা আমার দিকে এবং আনিকার দিকে তাকিয়ে মিটিমিটি হেসে ভাত মেখে প্রথমে আমাকে খাইয়ে দিতে লাগলো। খালা যখন আমাকে খাইয়ে দিতে লাগলো তখন হুট করে আম্মুর কথা মনে পড়ে গেল। কারণ আম্মু ঠিক এইভাবেই আমাকে খাইয়ে দিতেন, আমাকে প্লেটে হাতই দিতেন না। সেই ছোটোবেলার কথা মনে পড়তেই খালার দিকে তাকাতেই আমার চোখ দুটো খালার দিকে আটকে গেল। কারণ এখন খালাকে ঠিক আমার আম্মুর মতোই লাগছে, মনে হচ্ছে এটাই আমার আম্মু। খালা আমাকে খাইয়ে দিয়ে আনিকাকেও খাইয়ে দিল। আমার চোখ দুটো ছলছল করছে, কারণ খালার এই ভালোবাসা ঠিক যেন আম্মুর মতো, আর সেজন্য আম্মুর কথা মনে পড়ে যায়, চোখ দুটো যেন ছলছল করছে। তারপর খালা আমাদের খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিলেন। সবার খাওয়া শেষ, তাই আমরা 3জনই সোফায় বসেছিলাম। আর তখনই দরজার বেলটা বাজতেই আনিকা বলল, আব্বু আর ভাইয়া মনে হয় চলে এসেছে। কথাটা বলে আনিকা উঠে দরজাটা খুলে দিতেই খালু এবং খালাতো ভাই আসিফ ভেতরে আসলো। খালু ভেতরে এসে কিছুটা আনন্দের সঙ্গে বলল, কই বড় আপার ছেলে নাকি এসেছে? কোথায় সে? আমি খালুর কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে খালুর দিকে তাকিয়ে খালুকে দেখতেই হতবাক হয়ে গেলাম। কারণ খালুকে আমি চিনি, এর আগেও তার সাথে আমার অনেকবার দেখা হয়েছে। কারণ আমি তাকে অনেক বড় একটা হেল্প করেছিলাম, যেটা না করলে হয়তো সে এখন এই নিজ বাড়িতেই নয়, ফ্যামিলি নিয়ে ভাড়া বাসায় থাকতো। খালুও আমাকে দেখে অনেকটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তাই দুজনের দিকে এভাবে তাকিয়ে আছে বলে আনিকা এবং খালা দুজনে অনেকটা অবাক হলো। আর তখনই খালা খালুকে বলল, কি হলো, তোমরা দুজনার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? খালু খালার কথায় পাত্তা না দিয়ে আস্তে আস্তে আমার কাছে এসে আমাকে বলল, আসসালামু আলাইকুম স্যার, আপনি আমাদের বাসায়? খালার মুখে এই কথাটা শুনে আনিকা এবং খালা কিছুই বুঝতে পারছে না। তারা দুজনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর তখনই আমি একটু লজ্জায় পড়ে গেলাম, কারণ উনি সম্পর্কে আমার খালু হন। তাই খালা এবং আনিকার সামনে আমাকে স্যার বলায় একটু তো লজ্জা পাবই। তাই আমি খালুর কথা ছোট্ট করে বললাম, না মানে এটা। পুরো কথাটা শেষ না হতেই খালা খালুকে বলল, কি হচ্ছে এসব? তুমি নীরবকে স্যার বলছো কেন? খালার কথা শোনা মাত্রই আনিকার বড় ভাই আসিফ বলল, কারণ উনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেসম্যান আর সে অনেক ভালো মনের মানুষ। আসিফের কথা শুনে খালা এবং আনিকা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তখন আসিফ আবারও বলল, জানো আম্মু, আজ ওনার জন্যই আমরা এই পর্যায়ে আসতে পেরেছি, না হলে সেই কবেই ব্যবসা ছেড়ে নিজ বাড়ি বিক্রি করে ভাড়া বাসায় থাকতে হতো। খালা আসিফের কথা শুনে অনেকটা অবাক হয়ে বলল, মানে তুই এসব কি বলছিস? আর কি বা হয়েছিল? খালার কথা শুনে আসিফ বলল, আসলে আম্মু, বাবার এক পার্টনার বাবার সাথে প্রতারণা করেছে এবং সে আমাদের কোম্পানির যত টাকা ছিল সেগুলো বিদেশে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে পালিয়ে গিয়েছিল, যে কারণে আমাদের কোম্পানিটা অনেক বড় একটা প্রবলেমে পড়ে যায়। ব্যাংক লোন থেকে শুরু করে যারা যারা আমাদের কোম্পানির সাথে শেয়ারে ছিল তারা সবাই তাদের টাকা ফেরত চাইছিল, কারণ সেই মুহূর্তে আমাদের কাছে কোনো টাকাই ছিল না। আসিফের কথা শুনে খালু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর খালা এবং আনিকা তো কিছু বুঝতে পারছে না কি বলবে, কারণ খালু এবং আসিফ খালাকে আর আনিকাকে এই বিষয়ে কিছুই জানেনি। কারণ এগুলো শুনলে খালার শরীর খারাপ হতে পারে আর টেনশনও 1000 গুণ বেড়ে যাবে। তখন আসিফ আবারও বলল, ওই সময় আব্বু তার এক বন্ধুর কাছ থেকে প্রায় 25 কোটি টাকা এনে শেয়ার পার্টনারদের দিয়ে দিয়েছিলেন, কিন্তু তবুও ব্যাংক লোনের টাকা জমা দেওয়া বাকি ছিল। যেই টাকা দিতে গেলে আমাদের সব কিছু বিক্রি করতে হতো, কিন্তু সেই বিপদের সময় উনি আমাদের পাশে দাঁড়ান। আসিফের কথা শুনে আনিকা এবং খালা আমার দিকে তাকালো। আর তখন খালু বলল, যদি ওই সময় নীরব স্যার আমাদের 100 কোটি টাকার লোন না দিতেন তাহলে হয়তো আজ আমরা আমাদের সব কিছুই হারাতাম।
খালুর কথা শুনে খালা এবং আনিকা অনেকটা অবাক হয়ে আমার দিকে তাকালো। আর তখনই খালা খালুকে বলল, আমাদের উপর দিয়ে এত বড় একটা বিপদ গিয়েছে আর তুমি আমাদের একটিবারের জন্য বলার প্রয়োজন মনে করলে না? বলে আর কি হতো, শুধু শুধু তোমরা টেনশন করতে, আর টেনশন করলে তো তোমার শরীর খারাপ করতো, তাই তোমাদের কিছুই বলিনি। তাই বলে এত বড় একটা ঘটনা আমাদের থেকে লুকাবে? দেখো, মন খারাপ করো না, যা হবার তা হয়েই গেছে। আর এমনিতেও ওই ঘটনাটা আমি আর মনে রাখতে চাই না। আচ্ছা, বড় আপার ছেলে নাকি এসেছে, সে কোথায়? খালুর কথা শুনে খালা বলল, আরে আমাদের নিরূপিত বড়াপুর ছেলে। খালার কথা শুনে খালু এবং আসিফ হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো। হয়তো তারাও আমার মতোই ভাবছে, কারণ তাদের সাথে আমার অনেকবার দেখা হয়েছে, কিন্তু কেউই কাউকে চিনতে পারেনি। খালুর কাছ থেকে আমি 100 কোটি টাকা পেতাম, যে টাকার মধ্যে তারা মাত্র 30 কোটি টাকা দিতে পেরেছে, আর বাকিটা এখনও দেয়নি। কারণ এতগুলো টাকা তো আর একসাথে দেওয়া সম্ভব না, তাই আমি তাদের কখনো জোর করিনি। আমি একটা কথাই বলে দিয়েছি, আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেইভাবে আস্তে আস্তে টাকাটা পরিশোধ করে দিয়েন। আর তাদের কাছ থেকে আমি কোনো বিনিময়ও চাইনি, কারণ আমার আব্বু শিখেছে বিপদের সময় মানুষদের পাশে থাকতে হয়, বিনিময় করতে হয় না। আমি তাদের কাছ থেকে কোনো প্রকার বিনিময় চাইনি। তারাও বিপদে পড়েছিল বলে আমি তাদের 100 কোটি টাকা দিয়েছিলাম। আর এটাও বলেছি এই টাকাটা আমি তাদের হেল্প করার জন্যই দিচ্ছি, কোনো বিনিময় করার জন্য না। তাই তাদের যেভাবে সুবিধা হবে ঠিক ওইভাবে আস্তে আস্তে আমার 100 কোটি টাকা আমাকে ফিরে দেবে। খালু আমার কথা শুনে অনেকটা অবাক হয়েছিল, কারণ আজকালকার দিনে কেউই কোনো প্রকার বিনিময় ছাড়া কাউকে এতগুলো টাকা কখনোই দেবে না। সবাই হয়তো সুদ চাইবে, কিন্তু সুদ খাওয়া আমাদের ধর্মে হারাম। তাই আমি জাস্ট তাকে হেল্প করেছি। আর এই কারণে খালু আমার প্রতি অনেকটাই মুগ্ধ হয়েছিল। তাই সে আমাকে অনেক বলেছে তার বাসায় এসে লাঞ্চ করে যেতে, ডিনার করে যেতে, কিন্তু আমি যাইনি। যদি যেতাম তাহলে হয়তো আরও আগেই তাদের সাথে আমার পরিচয় হয়ে যেত, এত দেরি হতো না। খালু এবং আসিফ আমার দিকে হতভাবে তাকিয়ে আছে, তাই খালা বলল, হয়েছে, আর অবাক হতে হবে না। খালার কথা শুনে খালু আস্তে আস্তে আমার কাছে এসেই আমার দিকে তাকিয়ে বলল, তাহলে আপনি? খালু আপনি করে বলায় আমি সঙ্গে সঙ্গে খালুকে কথাটা শেষ করতে না দিয়েই বললাম, খালু আপনি করে বলছেন কেন? আমি তো তোমাদের ছেলের মতোই। খালু আমার কথা শুনেই সঙ্গে সঙ্গে আমাকে জোরে ধরে বলল, হ্যাঁ, তুমি তো আমাদের ছেলের মতোই। বড় আপাকে আমি অনেক সম্মান করতাম, কারণ সে যদি আমাদের পক্ষে না থাকতো তাহলে হয়তো তোমার খালাকে আমি কখনোই পেতাম না। আমি খালুর কথা শুনে তাকে ছেড়ে খালুর দিকে তাকিয়ে বললাম, তাহলে খালু তুমি আম্মুকে আগে থেকেই চেনো? হ্যাঁ, চিনবো না কেন? বড় আপা, তোমার খালা এবং আমি সবাই তো একই ভার্সিটিতে পড়তাম, কিন্তু তোমার খালা আমাদের 3 বছরের সিনিয়র ছিল। যখন আমরা অনার্স প্রথম বর্ষে ছিলাম তখন থেকেই তোমার খালার সঙ্গে আমার পরিচয় হয় এবং আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি। আর এটা বড় আপা খুব ভালো করেই জানতো, কিন্তু তার মনটা অনেক ভালো ছিল, তাই সে এ কথা কখনোই তার বাবাকে বলেনি। যদি বলে দিত তাহলে হয়তো আমার আর তোমার খালার সম্পর্কটা কখনোই ওর বাবা মেনে নিত না। আমি পড়াশোনা শেষ করেই কাউকে কিছু না জানিয়ে ফ্যামিলির মাধ্যমে তোমার খালাকে বিয়ে করি, কিন্তু এর 5 বছর আগেই বড় আপা এবং দুলাভাই দুজন দুজনকে অনেক ভালোবাসতো, কিন্তু তাদের দুই ফ্যামিলির মধ্যে একটা ঝামেলা ছিল, তাই তাদের সম্পর্কটা কেউ মেনে নেয়নি। তাই আমি এবং তোমার খালা তাদের পালিয়ে যেতে হেল্প করেছিলাম। আর এটা আমার শ্বশুর আমাদের বিয়ের পর জানতে পেরেছিল, তাই তোমার খালাকেও বড় আপার মতো বাসা থেকে বের করে দিয়েছে আর বলেছে আমরা যাতে কখনোই তার বাসায় না যাই। তাই সেই থেকে আজ পর্যন্ত আমরা তার বাসায় যাইনি। কিন্তু বড় আপা এবং দুলাভাই যখন পালিয়ে গিয়েছিল তখন তাদের ফ্যামিলি জেনে গিয়েছিল, তাই তারা চারিদিকে পুলিশ লাগিয়ে দিয়েছিল, যে কারণে তারা তাদের মোবাইল থেকে সিম বের করে ফেলে দিয়েছিল এবং অনেক দূরে পালিয়ে গিয়েছিল। তাই সেই থেকে আমাদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না, এমনকি পরে আর তাদের খোঁজও পাইনি। খালুর কথা শুনে আমার চোখ দুটো ছলছল করতে লাগলো। তাই আমি আবারও খালুকে জড়িয়ে ধরলাম, কারণ তারা সত্যি আম্মু এবং আব্বুর জন্য অনেক কিছুই করেছে, আর সেই জন্যই আজ তাদের এই অবস্থা। খালুর চোখেও পানি চলে এসেছে, তাই খালু তার চোখের পানিটা মুছে আমাকে ছেড়েই বলল, আচ্ছা নীরব, বড় আপা আর দুলাভাই কেমন আছে? তারা আসেনি? খালুর কথা শুনে খালা আবারও কান্না করতে লাগলো। যা দেখা মাত্রই খালু বলল, কি হলো, তুমি তাদের কথা শুনে কান্না করছো কেন? খালুর কথা শুনে আনিকা বলল, কারণ আব্বু, খালা এবং খালু দুজনেই আর বেঁচে নেই। আনিকার কথা শুনেই খালু ছলছল চোখে আমার দিকে তাকিয়ে রইলো। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। আর তখন আসিফ আমার সামনে এসে বলল, ভাইয়া তুমি কোনো চিন্তা করো না,
আমরা আছি তো। আজ থেকে তুমি আর একা নও, আমরাও তোমার সাথে আছি। আমি আসিফের কথা শুনে আসিফকে জোরে ধরেই চোখের পানি ফেলতে লাগলাম। আজ মনে হচ্ছে আমি আবার আমার ফ্যামিলি ফিরে পেয়েছি। আজ আমার আর কোনো কষ্ট নেই। আজ আমার ভাই, খালা, খালু সবাই আছে, আমি আর একা নই। তারপর আমরা সবাই সোফায় বসে কথা বলতে লাগলাম। ঠিক তখনই খালুর মোবাইলে বেজে উঠলো, মানে কে যেন কল দিয়েছে, কিন্তু খালু কলটা তো হলো না। তাই সেই লোকটা আবারও খালুকে কল দিল, কিন্তু এবারও খালু তো হলো না। তাই সেই লোকটা আবারও কল দিল। যা দেখেই খালা বলল, আরে এতবার কল দিচ্ছে, ধরছো না কেন? কলটা ধরো, দেখো কে কল দিয়েছে। খালার কথা শুনে খালু কলটা ধরতেই ওপাশ থেকে একটা লোক টেনে টেনে খালুকে বলল, কি হলো বেআই সাহেব, কল ধরতে এত দেরি হলো কেন? না মানে একটু ব্যস্ত ছিলাম তো, তাই আর কি। কথাটা আর বলতে না দিয়ে লোকটা বলল, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, বুঝতে পেরেছি। তো আমাদের মধ্যে যে কন্ট্যাক্টটা হয়েছিল সেটার সময় তো হয়ে দিন দিন পেরিয়ে যাচ্ছে। ওই লোকটার কথা শোনার সঙ্গে সঙ্গে খালুর কপালে চিন্তার ভাঁজ পড়লো। যা দেখে আমরা সবাই কিছুটা অবাক হলাম। আর তখন খালুর লোকটাকে বলল, দেখেন ভাই, আমার মেয়েটা এখনো ছোট, পড়াশোনা করছে, তাই এই ব্যাপারটা নিয়ে আরও পরে কথা বললে ভালো হয়। আর আমরাও চাচ্ছি মেয়েটা আরও পড়াশোনা করাতে। খালুর কথা শুনে আমরা সবাই অবাক হয়ে খালুর দিকে তাকালাম। এসব কি বলছে খালু? আর কাকাই বা এসব কথা বলছে? আমি কিছুই বুঝতে পারছি না। তাই আসিফের দিকে তাকাতে দেখি আসিফ মাথাটা নিচু করে মন খারাপ করে বসে আছে। তাই সঙ্গে সঙ্গেই বুঝে গেলাম কোনো একটা ঝামেলা তো হয়েছে নিশ্চয়ই। দেখতে হবে ঝামেলাটা কি। খালুর কথা বলা শেষ হতেই খালা খালুকে বলল, কে কল দিয়েছিল? আর তুমি এসব কি বলছো? আনিকা এখনো ছোট, ও পড়াশোনা করছে, আর আমরা ওকে আরো পড়াশোনা করতে চাই। আমি তো কিছুই বুঝতে পারছি না, কে ছিল লোকটা? আর তুমি এসব কথাই বা কেন বলছিলে? খালু খালার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকেই বলল, কথায় আছে না, মানুষ বিপদে পড়লে কিছু মানুষ সেই বিপদের ফায়দা ওঠায়, এই লোকটাও ঠিক ওই রকম। আমি খালুর কথা শুনে বললাম, খালু কি হয়েছে প্লিজ আমাদের খুলে বলো। আসলে একটু আগে আসিফ তোমাদের বলেছিল আমি আমার এক বন্ধুর কাছ থেকে 25 কোটি টাকা এনে শেয়ার পার্টনার দিয়েছিলাম, কিন্তু এই 25 কোটি টাকার জন্য ওই বন্ধু আমার সাথে একটা বিনিময় করে। খালু সেই বিনিময়টা কি? সেই বিনিময়টা হচ্ছে তার ছেলের সাথে আমার মেয়ে অনিকার বিয়ে। খালুর মুখে কথা শোনার সঙ্গে সঙ্গেই খালা এবং আনিকা অনেকটা অবাক হয়ে খালুর দিকে তাকালো। আর তখন আনিকা বলল, কি? তার ছেলের সাথে আমার বিয়ে মানে? এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিক বলছি, কারণ ওই মুহূর্তে আমার কাছে আর কোনো অপশন ছিল না, তাই আমি তার কথায় রাজি হয়ে গিয়েছিলাম। তাই বলে আব্বু 25 কোটি টাকার জন্য নিজের মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দিবে? ঠিকই তো, মাত্র 25 কোটি টাকার জন্য এমন একটা শর্তে তুমি রাজি হলে কেন? আর চেনা নেই জানা নেই ছেলেটাই বা কেমন? দেখো, সেই মুহূর্তে আমার কাছে আর অন্য কোনো পথ ছিল না, তাই আমি ভেবেছিলাম মেয়েকে তো একদিন না একদিন বিয়ে দিতেই হবে, তাই রাজি হয়ে গিয়েছিলাম। আর আমি শুনেছি ছেলেটা নাকি অনেক ভালো, কানাডা থাকে এবং সেখানকার সিটিজেন। আমি খালুর কথা শুনে কি বলবো কিছু বুঝতে পারছি না। আমার বুকটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে আমার জীবন থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছে, যা আর কখনোই ফিরে আসবে না। আমি আনিকার দিকে তাকিয়ে দেখি আনিকাও চিন্তিত অবস্থায় আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। তখন খালা খালুকে বলল, সব ঠিক আছে, কিন্তু লোকের কথায় কি আসে যায়? সবাই তো তাকে ভালো বলবেই, কিন্তু আমাদের দেখার তো একটা বিষয় আছে। হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু আমি ছেলেটার সাথে একবার দেখা করে কথা বলেছিলাম, তাতে বুঝলাম ছেলেটা মোটামুটি ভালোই, মনে হয় না অনিকার অপছন্দ হবে। কিন্তু আব্বু, চেনা নেই জানা নেই হুট করেই তো কিছু হয় না। আর আমি তাকে পছন্দ করব কিনা এটাও তো একটা ব্যাপার আছে। দেখ মা, আমি যতদূর দেখে এবং কথা বলে বুঝেছি ছেলেটা মোটামুটি ভালোই, কিন্তু আমি তো ওদের কথা দিয়ে ফেলেছি, তাই তোকে যে একটু মানিয়ে নিতেই হবে। দরকার হলে তুই ছেলেটার সাথে দেখা করে ওর সঙ্গে কয়দিন ঘুরে ফিরে ফ্রি হতে পারিস। আমি চুপচাপ মন খারাপ করে আনিকার দিকে তাকিয়ে দেখলাম আনিকার চোখ দুটো ছলছল করছে, আর সেই ছলছল চোখে আমার দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে আনিকার চোখ আমাকে কিছু বলতে চাচ্ছে। আমার মনটা এক নিমেষেই খারাপ হয়ে গেল। কিছুই ভালো লাগছে না, বুকের মধ্যে কিছু একটা হারিয়ে যাওয়ার যন্ত্রণা হচ্ছে। আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে ছলছল চোখে খালা এবং আনিকার দিকে তাকালাম, কিন্তু তাদের কিছু বললাম না। তখন খালা আমার দিকে তাকিয়ে দেখলো আমার মন খারাপ, তাই খালা বলল, কে নীরব, তোকে এমন দেখাচ্ছে কেন? আমি খালার কথা শুনে সঙ্গে সঙ্গে মিথ্যে একটা হাসি দিয়ে বললাম,
কই না তো, আমি তো ঠিকই আছি। আমার কথা শেষ হতেই আসিফ সবার উদ্দেশ্যে বলল, হ্যাঁ, ছেলেটাকে আমিও দেখেছি, কিন্তু কথা বলিনি। আর সবচেয়ে বড় বিষয় হলো আব্বু তার বন্ধুকে কথা দিয়েছে, তাই একটু কষ্ট হলেও আনিকাকে মানিয়ে নিতে হবে, কারণ এইবার আর আনিকাকে ভুল করতে দিব না। আনিকা ওর ভাইয়ের কথা শুনে ছল ছল চোখে ওর ভাইয়ের দিকে তাকিয়ে আছে, কোনো কথাই বলছে না। আমারও আর এখানে ভালো লাগছে না, তাই আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা বের করে খালাকে বললাম, খালা আমি তো ভুলেই গিয়েছিলাম, বিকেল 4টায় আমার সাথে একজন সিঙ্গাপুরের বায়ার দেখা করতে আসবে। এখন তো 3টার বেশি বাজে, তাই এখন আমাকে যেতে হবে। এখনই চলে যাবে? হ্যাঁ খালা, এখনই যেতে হবে, নাহলে আবার দেরি হয়ে যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে যাও। কিন্তু মিটিং শেষ হলেই আবার বাসায় চলে আসবে। আমরা সবাই অনেক গল্প করব এবং একসাথে রাতের খাবার খাবো। জি খালু। কথাটা বলেই বসা থেকে উঠে দেখি আনিকা ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আনিকাকে দেখে অনেক খারাপ লাগছে, কারণ আমি জানি আমার মতো আনিকাও আমাকে অনেক ভালোবাসে ফেলেছে, কিন্তু বলতে পারিনি, কারণ ওর সম্পর্কে আমি সব কিছু জানি। তাই হয়তো আনিকা সাহস করে বলতে পারেনি, কিন্তু আনিকাও বুঝতে পেরেছে আমি ওকে ভালোবাসি। তাই আনিকা মুখে বলতে না পারলেও ছলো ছলো চোখে আমার দিকে তাকিয়ে ঠিকই মনে মনে বলছে, আনিকা শুধু আমাকেই ভালোবাসে আর অন্য কাউকে না। আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আর কিছুক্ষণ থাকলেই নিজে না চাইতেও চোখ বেয়ে পানি গড়িয়ে পড়বে। তাই আর দাঁড়ালাম না, চলে আসলাম। আমি কেন সেখান থেকে চলে আসলাম সেটা আনিকা ঠিকই বুঝতে পেরেছে। তাই আমি চলে আসার সঙ্গে সঙ্গে আনিকার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো, যা খালা ঠিকই বুঝতে পেরেছে। আমি খালার বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলাম। আর সেই রাফসানকে কল দিলাম, কিছুই ভালো লাগছে না আমাকে এই অবস্থা দেখে। আরিফ ভাই এমনকি যত কাজের লোক আছে সবাই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি কারোর দিকে না তাকিয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে চুপচাপ শুয়ে আনিকের কথা ভাবতে লাগলাম, যাকে এতটা ভালোবাসি তাকে কিভাবে অন্যের বউ হতে দেখতে পারি। অন্তত আমি মেনে নিতে পারবো না, আর খালা এবং খালুকেও তো পারবো না বলতে আমার ভালোবাসার কথা। কি করব কিছুই বুঝতে পারছি না, মাথাটা পুরো হ্যাং হয়ে আছে, কিছু মাথায় ঢুকছে না। কিছুক্ষণ পর রাফসান এসে আমাকে শুয়ে থাকতে দেখে বলল, কিরে মামা, কি হয়েছে? হঠাৎ আমাদের না বলে কোথায় চলে গিয়েছিলি, আর এখন শুয়ে আছিস কেন? শরীর খারাপ লাগছে? না তেমন কিছু না, আসলে যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটা না। যেমনটা ভেবেছিলিস তেমনটা না? কি বলছিস, বুঝিয়ে বল। আমি রাফসানকে সবকিছু খুলে বলতেই রাফসান বলল, যাক আলহামদুলিল্লাহ, এতদিন খালার প্রতি যে ঘৃণা ছিল সেটা তো দূর হয়েছে। এখন সত্যি তুই আর একা না, তোর খালা তো ভাই আছে, খালা আছে, খালু আছে, সবাই তোর পাশে আছে। কিন্তু দোস্ত, এখন কি করবি? আর্নিকার যদি সত্যি সত্যি বিয়ে হয়ে যায়, তাহলে তো তোরা দুজনেই কখনো সুখী হতে পারবি না। এটাই তো, আমি আনিকাকে অনেক ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আর আমার মনে হয় আনিকাও আমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমি কিভাবে খালাকে এসব বলবো? আমি চাই না খালা বা খালু এসব কথা শুনে কষ্ট পাক। এমনিতেও জীবনের প্রথম আমি আমার খালার আদর পেয়েছি, আর খালা এবং খালু আমাকে পেয়ে যে খুশি হয়েছে, আমি চাই না এক নিমেষেই তাদের সেই খুশিটা মাটি করে দিতে। দোস্ত, তুই ঠিকই বলেছিস। এখন যদি তুই তোর খালাকে এসব কথা বলিস, তাহলে তোর খালা এবং খালু দুজনেই অনেক কষ্ট পাবে, তাদের মনটাও ভেঙে যেতে পারে। আর তোর খালু তো তার বন্ধুকে কথা দিয়েছে, আর সেই কথাটাই বা সে কিভাবে নড়চড় করবে? দোস্ত, আমি কিছুই বুঝতে পারছি না কি করব। আমার অনেক কষ্ট হচ্ছে, আর বুকের মধ্যে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে আমার জীবন থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছে, যেটা আর কখনোই ফিরে আসবে না। দোস্ত, তোর কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বল? আমিও তো তোর মতোই নিরুপায়। যদি বলা যেত তাহলে আমি তোর খালা এবং খালুকে বুঝিয়ে বলতাম, কিন্তু এগুলো বললে তো তারা আরও কষ্ট পাবে। দোস্ত, তুই আর এসব নিয়ে চিন্তা করিস না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো অনেক কষ্ট পাবো, কিন্তু একদিন তো এই কষ্টটা আর থাকবে না। কিন্তু আনিকাকে আমি কখনোই বলতে পারবো না, কারণ আনিকাই আমার লাইফের ফার্স্ট লাভ। কথাগুলো বলতে অনেক কষ্ট হয়েছে, চোখের কোণ বেয়েও পানি গড়িয়ে পড়ছে, যা হাত দিয়ে মুছে মিথ্যে হাসি হেসেছি। কিন্তু রাফসান তো সবই বুঝতে পারছে, তাই রাফসানও কিছুই বলছে না, ওর চোখ দুটো ছল ছল করছে। প্রকৃত বন্ধু তো, তাই আমার কষ্ট ওরও কষ্ট হচ্ছে। কথায় আসছে না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো আল্লাহ ভালোটাই করবে, যেটা তার কাছে ভালো মনে হবে। আমি কখনোই আনিকাকে বা খালা এবং খালুকে আমার ভালোবাসার কথা বলতে পারবো না, কারণ কিছু কিছু ভালোবাসা অপূর্ণই রয়ে যায়, আর সেই অপূর্ণ ভালোবাসাটা হয়তো আমার ভাগ্যেই লেখা ছিল। জানি না আনিকাকে ছাড়া থাকতে পারবো কি না, হয়তো অনেক কষ্ট হবে, কিন্তু তবু মানিয়ে নিতে হবে। আর এই বানিয়ে নিয়ে সারাটা জীবন পার করে দেব, কারণ আমার মনে যত ভালোবাসা ছিল সবটুকু শুধুমাত্র আনিকার জন্য। আর আমি কখনোই আনিকার জন্য রাখা ভালোবাসা অন্য কাউকে দিতে পারবো না।
আমি চোখের পানি মুছে রাফসানকে বললাম, দোস্ত চল বাইরে থেকে ঘুরে আসি, ভালো লাগছে না। হ্যাঁ চল, আমিও এটাই ভেবেছিলাম। তারপর আমি আর রাফসান বের হওয়ার আগে রহমান, রনি এবং অনেককে বললাম আমার বাসার সামনে আসতে। তো ওরা 5 মিনিটের মধ্যে আমার বাসায় চলে আসলো। তারপর আমরা সবাই বাইরে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বনানী লেকের পাড়ে গিয়ে দাঁড়ালাম। আজকে বাইরে একটু বেশি বাতাস বইছে, তাই লেকের পাড়ে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আকাশের পানে তাকালাম। শুনেছি আকাশের দিকে তাকিয়ে থাকলে নাকি মনটা উদার হয়, হয়তো কষ্টটা একটু দূর হবে। তাই আকাশের পানে তাকিয়ে মনে মনে আল্লাহর কাছে সব কিছু বলতে লাগলাম, হে আল্লাহ, জীবনে হয়তো না জেনে অনেক পাপ করছি, আর সেই পাপের জন্য আমার আনিকাকে আমার কাছ থেকে কেড়ে নিও না। হে আল্লাহ, আমার আনিকাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি আর কিছু চাই না। আমি আকাশের দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো বলছি, আর আমার চোখ বেয়ে পানি পড়ছে। তাই রহমান আমার কাঁধে হাত রাখতেই আমি চোখের পানি মুছে রহমানের দিকে তাকাতেই রহমান বলল, কি রে দোস্ত, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কই কাচ্ছি না তো। দেখ, আমরা তোর বন্ধু, তোর যে মন খারাপ সেটা তোকে বুঝতে পেরেছি। এখন বল তোর মন খারাপ কেন, আর আজকে আমাদের কিছু না জানিয়ে কোথায় গিয়েছিলিস? আমি রহমানের কথা শুনে লেকের দিকে তাকিয়ে ওদের সব কিছু খুলে বললাম। তাই ওরা আমার কথা শুনে চিন্তিত অবস্থায় আমার দিকে তাকিয়ে আছে, কেউই কোনো কথা বলছে না। সবই তো শুনলি, খালা খালু সবাইকে পেয়েছি, কিন্তু আনিকাকে হারিয়ে ফেলেছি। হয়তো এখন আর আনিকাকে বলতে পারবো না খুব ভালোবাসি তোমাকে, নিজের থেকে অনেক বেশি। আর খালা এবং খালুকেও কষ্ট দিতে চাই না, তাই হয়তো আনিকাকে ভুলে যেতে হবে। কিন্তু দোস্ত, তুই তো আনিকাকে অনেক ভালোবাসিস, তাহলে ওকে ছাড়া থাকবি কি করে? জানি না কীভাবে থাকবো, হয়তো অনেক কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে তো সব কিছু মানিয়ে নিতেই হবে। কিন্তু হ্যাঁ, আমার মনে যত ভালোবাসা ছিল সবটুকু আনিকার জন্য, তাই আর অন্য কোনো মেয়েকে এই ভালোবাসার ভাগ দিতে পারবো না। দোস্ত, এখন কি করব বল? এই ব্যাপারটা যদি তোর খালা এবং খালু শোনে তাহলে তো সত্যি তারা অনেক কষ্ট পাবে। তাই তাদের এ কথা না জানালেই ভালো হবে। কিন্তু এই বিয়েটা তো যে করে হোক আটকাতে হবে, কারণ এই বিয়েতে কারোরই মত নেই। তোর খালুরও অসহায়ের সুযোগ নিয়ে সে ওই বিয়ের বিনিময়টা করেছে। হ্যাঁ দোস্ত, রহমান ঠিকই বলেছে, এ বিয়েতে কারোরই মত নেই। তাই আমরা যদি কোনো মতে বিয়েটা আটকে দিতে পারি তাহলে তো ঝামেলা শেষ। অনেকের কথা শুনে বললাম, নারী দোস্ত, এটা কখনোই ভালো হবে না। কারণ আনিকার বিয়ে হোক বা না হোক, আমি কখনোই খালাকে আমার ভালোবাসার কথা বলতে পারবো না, কারণ এতে তারা অনেক কষ্ট পাবে। আর আনিকাকেও এখন আর ভালোবাসার কথা বলা যাবে না। যদি বলি তাহলে হয়তো ও আর কোনো বাধাই মানবে না, বিয়েতে অমত করবে এবং আমাদের ভালোবাসার কথা সবাইকে বলে দেবে, আর এতে খালুর কথা নড়চড় হবে। তাহলে তুই বলতে চাচ্ছিস আর্নিকার বিয়েটা হতে দিবি? হ্যাঁ, তাছাড়া তো আর কোনো পথ নেই। আর তোরা তো ভালো করেই জানিস, কিছু কিছু ভালোবাসা কখনোই পূর্ণতা পায় না, অপূর্ণ রয়ে যায়। তাই আমার ভালোবাসাটাও না হয় অপূর্ণই রয়ে গেল। কথাটা বলেই দীর্ঘশ্বাস ফেললাম। দোস্ত, তোর জন্য অনেক কষ্ট হচ্ছে, কারণ জীবনে এই প্রথম কাউকে এত ভালোবাসলি, আর সেই ভালোবাসাই কিনা অপূর্ণ রয়ে যাবে। আমি কোনো কথা বললাম না। তখন রহমান বলল, দোস্ত চল বাসায় যাই। কিছু ভালো লাগছে না আমার জন্য, এখন ওদের সবারই মন খারাপ। কী আর করবো, আমরা সবাই বাসায় চলে আসলাম। আমারও মন খারাপ, কিছুই বুঝতে পারছি না কী করব। সন্ধ্যার পর আবার খালায় বাসায় যেতে হবে, কিন্তু অনেকে দেখলেই তো আমার কষ্টটা আরও বেড়ে যাবে। তখন কীভাবে কী করব এটাই তো বুঝতে পারছি না। আমি চুপচাপ সোফায় বসে আছি, তখন আরিফ ভাই আস্তে আস্তে আমার সামনে এসে সাহস করে আমাকে বলেই ফেললো, ভাইজান, গতকাল থেকে দেখতেছি আপনার মন খারাপ, আজকে তো মনে হয় আরো বেশি মন খারাপ। কি হয়েছে আপনার? আমি আরিফ ভাইয়ের দিকে তাকাতে দেখলাম তার পেছনেই একটু দূরে সবাই দাঁড়িয়ে আছে আমার মুখ থেকে কথাটা শোনার জন্য। আসলে সবাই বলতে বুঝেছি যারা আমার বাসায় কাজ করে তারা। আমি আরিফ ভাইয়ের দিকে মুচকে একটা হাসি দিয়ে বললাম, আরিফ ভাই, কিছু কিছু কথা আছে যা কখনো বলা যায় না, কিন্তু তোমরা তো আমার আপনজনই, এক ছাদের নিচেই বাস করি, আমার কষ্টটা তো তোমাদেরও জানা দরকার। কিন্তু আমি এত কিছু বলতে পারবো না, শুধু এটাই জেনে রাখো, একজনকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু সেই মানুষটা আমার ভাগ্যে নেই। আমার কথা শুনে আরিফ ভাই বলল, ভাইজান, আমরা গরিব হলেও বুঝি ভালোবাসার কষ্ট কেমন। আমিও একজনকে অনেক ভালোবাসতাম, কিন্তু গরিব দেখা তাহলে আমি পাই নাই, অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। আমি আরিফ ভাইয়ের কথা শুনে কিছুই বললাম না, শুধু আরিফ ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। তারপর আরিফ ভাইয়ের কোনো কথা বললো না, মাথাটা নিচু করে চলে গেল। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। তাহলে আরিফ ভাইও আমার মতো তার ভালোবাসার মানুষকে হারিয়েছে, কিন্তু আরিফ ভাই গরিব বলে তার ভালোবাসার মানুষকে হারিয়েছে, কিন্তু আমার তো সব কিছুই আছে। তবু আমি আনিকাকে হারিয়ে ফেলেছি। হয়তো আনিকা কখনোই আমার হবে না, কিন্তু তবু আমি আল্লাহর উপর সবসময় ভরসা করি, তাই এখনও আমি হাল ছাড়িনি। কথায় আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। এখন আর আমি কিছুই করতে পারবো না, যদি ভাগ্যে থাকে
তাহলে ইনশাআল্লাহ আনিকা আমার হবে, আর থাকলে নেই। তাই আমি আনিকাকে পাওয়ার আশাটা ভাগ্যের উপরেই ছেড়ে দিয়েছি। সন্ধ্যা পার হয়ে গেছে, তাই আমি ওদের বাসা থেকেই রাতের খাবার খেয়ে যেতে বলেছি, কারণ আমার বাসাটা মানে ওদের বাসা, তো ওদের যখনই মন চায় বাসায় এসে আমার সঙ্গে খাওয়া দাওয়া করে, আর এটা ছোটোবেলা থেকেই চলমান। আমি এখন খালার বাসায় যাব, তাই ওদের এক কথা বলেই রাফসান বলল, কিন্তু দোস্ত আমিও তোর সাথে যাব, কারণ তোর মনটা ভালো নেই। রাস্তার ব্যাপার, গাড়ি তো তুই চালাবি, তাই কখন কি হয়ে যায় তোকে দিয়ে বিশ্বাস নেই। রাফসানের কথা শুনে ওরাও বলল রাফসানকে সাথে নিয়ে যাওয়ার জন্য, তাই আর অমত করলাম না, রাফসানকে সাথে নিয়ে খালার বাসায় গেলাম। আমি আর রাফসান খালার বাসায় গিয়ে দরজার কলিং বেল বাজাতেই আনিকা এসে দরজাটা খুলে দিল। আমি আনিকাকে দেখা মাত্রই ওর থেকে চোখটা ফিরিয়ে ভেতরে ঢুকলাম। আনিকা রাফসানকে দেখে বলল, কেমন আছেন ভাইয়া? জি আপু, ভালো আছি। রাফসান কথাটা বলে আমার পেছন পেছন ভেতরে ঢুকলো। আনিকা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে হয়তো আনিকা আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু ওকে তেমন সুযোগ না দিয়েই ভেতরে গেলাম। আনিকাকে দেখে আমার মনটা কেমন যেন করতে লাগলো, একটুও ভালো লাগছে না। মনে চাচ্ছে বাসা থেকে চলে যাই, কিন্তু চলে গেলে তো খালা আর খালু রাগ করবে। খালা আর খালু আমাকে দেখে অনেক খুশি হয়েছে। খালা রাফসানকে আমার সাথে দেখে বলল, কেমন আছো বাবা? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিরে নীরব, ও কি তোর বন্ধু? হ্যাঁ খালা, ও আমার ছোটোবেলার বন্ধু। খালু আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আরে দাঁড়িয়ে আছো কেন, বসো। আমরা বসতেই খালা অনেকটা আনন্দের সঙ্গে বলল, জানিস নীরব, একটা সুখবর আছে। আমি খালার মুখে সুখবরের কথা শুনে আনিকার দিকে তাকিয়ে দেখি আনিকা ছল ছল চোখে সোফার পাশে ওড়ানোর এক কোণা ধরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখটা কেমন লাল হয়ে আছে, মনে হয় কান্না করছে, কিন্তু আমার তো কিছুই করার নেই, আমি তো নিরুপায়। আমি খালার কথা শুনে আনিকার দিকে তাকিয়ে আবার খালার দিকে তাকিয়ে বললাম, কি সুখবর খালা? আরে তুই যাওয়ার পরেই ছেলের বাবার সঙ্গে আমাদের কথা হয়েছিল, এমনকি ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলেছি। ছেলেটা আসলে দেখতে শুনতে অনেক ভালো, তাই আমরাও ছেলের বাবার সঙ্গে কথা বলেছি। তারা বলেছে আগামীকাল সপরিবারে এসে আনিকাকে দেখে যাবে এবং আংটি পরিয়ে দিবে। আর তারা এটাও বলেছে আগামীকাল শুক্রবার নাকি বিয়ের দিন তারিখ ঠিক করবে। আমি খালার মুখে কথাটা শোনার জন্য একটুও প্রস্তুত ছিলাম না। আমার বুকটা ধুক করে উঠলো, কি বলবো বা কি করব কিছুই বুঝতে পারছি না। খালার কথাটা ঠিকই আমার কলিজায় লাগলো, তাই আমি না চাইতেও আমার চোখে পানি চলে আসলো। আমি আনিকার দিকে তাকাতে দেখি আনিকাও কান্না করছে। আনিকাকে কান্না করতে দেখে আমার কষ্টটা আরও 4 গুণ বেড়ে গেল। তাই নিজের অজান্তেই চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়তেই আমি সঙ্গে সঙ্গে কাউকে বুঝতে না দিয়ে মুছে ফেললাম। আর সেটা আনিকা দেখেই ওর হাত দিয়ে মুখ চেপে ধরে চলে গেল। রাফসানও কিছু বলতে পারছে না, রাফসানও ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে আছে, কারণ রাফসান সব কিছু ভালোভাবেই খেয়াল করেছে। আমি খালার কথা শুনে কি বলবো কিছুই বুঝতে পারছি না, আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না, খুব কান্না পাচ্ছে। মনে চাচ্ছে এখনই চিৎকার দিয়ে কান্না করি আর খালা এবং খালুকে বলি আনিকের বিয়েটা ওই ছেলের সঙ্গে না দিতে, কারণ আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না, হয়তো মরেই যাব। আমার রাফসানের চেহারা দেখে একটু আনন্দ নেই, তাই খালা আমার দিকে দেখেই বলল, নীরব, তোকে এমন দেখাচ্ছে কেন? তুই খুশি হসনি? আমি খালাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না, খুব কান্না পাচ্ছে, মনে হচ্ছে বুকের ভেতর সব কিছু ভেঙে চুড়ে যাচ্ছে, আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। তাই খালু আমাকে দেখে বলল, নীরব, সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর তুমি কি এই বিয়েতে খুশি নয়? আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, তাদের তো কিছু একটা বলা লাগবে। তাই একটু ভেবে বললাম, আসলে খালু আজকে বিকেলে আমার যে মিটিংটা রয়েছে সেটা 50 কোটি টাকার ডিল ছিল, কিন্তু ডিলটা আমি পাইনি, তাই খুব মন খারাপ লাগছে। মিথ্যে বানিয়ে বললাম। রাফসান আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। রাফসানও বুঝতে পারছে আমার খুব কষ্ট হচ্ছে, আমি এখানে থাকতে চাচ্ছি না। তাই রাফসান বুদ্ধি করে খালাকে বলল, ওয়াশরুমটা কোথায়? খালাকে ওয়াশরুমটা দেখিয়ে দিতেই ওর সঙ্গে সঙ্গে ওয়াশরুমে গিয়ে আমাকে কল দিল, আর যাওয়ার আগে ইশারা দিয়েছিল। তাই আমি বুঝে গেলাম রাফসান কেন কল দিয়েছে। রাফসান কল দিতেই আমি কলটা ধরলাম না, তাই খালা বলল, কি কল দিয়েছে? ধর। আমি খালার কথা শুনে কলটা ধরতেই ওপাশ থেকে রাফসান একটু মোটা গলা সরে আস্তে আস্তে বলল, স্যার, সিঙ্গাপুর কোম্পানির যে ডিলটা আমাদের দেওয়া হয়নি সেটা তারা আমাদের দিতে চাচ্ছে, তাই তারা রাত 8টার দিকে আবারও একটা মিটিং রেখেছে। ভাগ্য ভালো মোবাইলের সাউন্ড একটু বেশিই ছিল, যে কারণে খালা এবং খালু স্পষ্টভাবেই রাফসানের কথাটা শুনতে পারছিল। তাই খালা এবং খালু রাফসানের কথা শুনে অনেকটা খুশি হয়ে গেল, সত্যি তারা আমাদের কাজটা দিতে চাচ্ছে। জি স্যার, আপনাকে তারা মেল দিয়েছে, কিন্তু আপনার কোনো রেসপন্স না পেয়ে আমাকে বলে দিয়েছে। আরে তারা তো আমার ল্যাপটপে মেল দিয়েছে, আর আমার ল্যাপটপ তো আমার রুমে।
ওকে স্যার, সমস্যা নেই, আপনি একটু আর্লি আসার চেষ্টা করবেন। ওকে, আমি এখনই আসছি। কথাটা বলেই কলটা কেটে দিলাম। খালো আমার দিকে তাকিয়ে হেসে হেসে বলল, বাহ, তাহলে তো আর মন খারাপের কোনো প্রশ্নই আসে না। কাজটা তো তুমিই পেয়ে গিয়েছো। জি খালো, দোয়া করবেন। তাহলে কি তুই এখনই চলে যাবি? হ্যাঁ খালা, হাতে বেশি সময় নেই। যদি মিটিংয়ের সময় মতো যেতে না পারি তাহলে তারা ডিলটা আবারও ক্যান্সেল করে দিতে পারে। খালো আমার কথা শুনে সরাসরি বলল, না না, তুমি এখনই চলে যাও। 50 কোটি টাকার ডিল ক্যান্সেল হলে সমস্যা। হ্যাঁ খালো, তাহলে আমি আজ যাই। আগামীকাল সময় পেলে আসবো এবং আপনাদেরও আমার বাসায় নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে খালা। কথাটা বলতেই রাফসান চলে আসলো। তাই আমি রাফসানকে বললাম, রাফসান চল, সেই ডিলটা আবারও আমরা পেয়েছি। সত্যি? হ্যাঁ তাড়াতাড়ি চল। কথাটা বলেই আমি আর রাফসান বাসা থেকে বেরিয়ে আসলাম। বাসা থেকে বের হতেই মনে হলো আমি যেন এক পুরোপুরিভাবে মুক্ত। আমাকে আর বাধা দেওয়ার মতো কেউই নেই। তাই গাড়ির মধ্যে গিয়ে চুপচাপ বসে মন খুলে কান্না করতে লাগলাম। রাফসান আমাকে কান্না করতে দেখে আমাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলো, যে কারণে আমার কান্নাটা আরও বেশি চলে আসলো। আমি মন খুলে কান্না করছি, আমার সাথে রাফসানও কান্না করছে এবং আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাফসান আমাকে কান্না করতে একটুও বারণ করছে না, কারণ কান্না করলে মন হালকা হয় আর রাফসান চায় আমি কান্না করে মনটা একটু হালকা করি। আমি কান্না করতে করতে রাফসানকে বললাম, দোস্ত আমার সাথে এমনটাই কেন হলো? যাকে এতটা ভালোবেসেছি তাকে কেন হারাতে হবে? রাফসান আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দোস্ত, তুই তো বলেছিলি কিছু কিছু ভালোবাসা কখনোই পূর্ণতা পায় না, আর সেই কিছু কিছু অপূর্ণ ভালোবাসার মধ্যে হয়তো তোরও ভালোবাসাটা রয়েছে। দোস্ত ওকে ছাড়া তো আমি থাকতে পারবো না, খুব কষ্ট হবে রে। তাহলে কি করবি এখন? আগামীকাল আর্নিকাকে দেখতে আসছে, হাতেও সময় কম। তার থেকে ভালো হয় আমি তোর খালাকে সত্যিটা বুঝিয়ে বলি। আমি রাফসানের কথা শুনে ওকে জড়িয়ে ধরা থেকে ছেড়ে বললাম, না দোস্ত, এটা কখনোই করিস না। তাহলে তোর যে কষ্ট হবে সেটার কি হবে? আর তোর সঙ্গে সঙ্গে তো আর্নিকাও অনেক কষ্ট পাবে। সমস্যা নেই, আমার কষ্ট হলে হোক, কিন্তু দেখিস আনিকের বিয়ে হলেই ও আস্তে আস্তে সব কষ্ট ভুলে যাবে। তাই বলে নিজের ভালোবাসার মানুষকে এভাবে হারিয়ে ফেলবি? কি করব বল, তাছাড়া তো কিছুই করার নেই। আর আনিকার আম্মু আব্বু যদি আমার খালা খালু না হতো তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারতো না। আমি নিজেই আনিকার আম্মু আব্বুর সামনে ওর হাতটা ধরে ওকে নিয়ে চলে আসতাম, কিন্তু তারা তো আমার আপনজন। তাদের কষ্ট হোক বা তাদের সম্মানে একটু দাগ পড়ুক, আমি কখনোই চাইবো না। আচ্ছা বুঝলাম, তুই তোর খালা খালুকে কষ্ট দিতে চাস না, তাই বিয়েটা হতে দিবি। কিন্তু বিয়ে হওয়ার পরে যদি জানতে পারিস ছেলেটা ভালো না, তখন কি করবি? আমি রাফসানের কথা শুনে খানিকটা চিন্তায় পড়ে গেলাম। সত্যি তো, ছেলেটা ভালো নাকি খারাপ এটা তো কেউই জানে না, কারণ ছেলের সঙ্গে কেউই ভালোভাবে কথা বলেনি বা ওর সম্পর্কে আমরা কেউই কিছু জানি না। ভেবে দেখ, ছেলেটা নাকি কানাডার সিটিজেন। তাহলে সব দিক থেকে যদি ছেলেটা ভালো হয়, তাহলে ওর বাবা 25 কোটি টাকার জন্য তার ছেলের সঙ্গে আর্নিকার বিয়েতে শর্ত করে দিবে। রাফসানের কথা শুনে আমার মাথায় একটাই প্রশ্ন করার আছে, সত্যিই তো ছেলেটা যদি ভালো হয় তাহলে ওর বাবা এভাবে কেন তার ছেলেটার বিয়ে দিচ্ছে? দেশে তো সুন্দরী এবং বড় মেয়ের অভাব নেই। দোস্ত, আগ বাড়িয়ে কিছু বলা বা আন্দাজ করা ঠিক না, কিন্তু তবুও একটিবার তো এই প্রশ্নটা মাথায় আসবেই। হ্যাঁ দোস্ত, তুই ঠিকই বলেছিস, কারণ তার ছেলে যদি ভালোই হতো তাহলে এমন একটা ছেলের জন্য সুন্দর এবং বড় মেয়ের কি অভাব পড়ছে নাকি? সে তো ইচ্ছে করলে অনেক বড় এবং সুন্দরী মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিতে পারে। হ্যাঁ দোস্ত, এটাই তো মাথায় আসছে না। কিন্তু তোর খালা এবং খালু তো মনে হয় এসব বিষয় নিয়ে কখনোই ভেবে দেখেনি। হ্যাঁ, মনে হয় না খালা এবং খালো এসব নিয়ে ভেবেছে, তাই যা করার আমাদেরই করতে হবে। কিন্তু এত কম সময়ের মধ্যে কি করবি তুই? আমি রাফসানের কথা শুনে ওর দিকে তাকিয়ে বললাম, দোস্ত তোরা শুধু এই নীরবকে দেখেছিস, কিন্তু ওর সম্পর্কে তোদের কোনো ধারণাই নেই। মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি বলতে চাচ্ছি, কানাডায় আমার এক ফ্রেন্ড থাকে, নাম হ্যারি। ও কানাডার স্থানীয় নাগরিক আর ও ওখানকার অনেক বড় বিজনেসম্যান, তাই কানাডায় ওর পাওয়ারও অনেক। কিন্তু তুই তো আগে কখনো এই কথাটা আমাদের বলিসনি। বলিনি এমনি, কারণ ওর সাথে আমার সম্পর্কটা ভালো হলেও কখনো সরাসরি দেখা হয়নি। ভিডিও কলে অনেক কথা হয়েছে এবং ও বলেছে বাংলাদেশে আসবে আমাকে দেখার জন্য। তাহলে তো ভালোই হলো, কিন্তু ও আমাদের কি কাজে আসবে? ও আমাদের অনেক কাজেই আসবে। যেমন ধর, আমি যদি ওই ছেলেটার ছবি এবং কানাডার কোথায় থাকে সব তথ্য হ্যারিকে দেই, তাহলে 1 ঘন্টাও লাগবে না ওই ছেলেকে খুঁজে বের করতে। আর হ্যারি যদি ওই ছেলেকে খুঁজে বের করতে পারে তাহলে ওই ছেলের সম্পর্কে সব কিছু আমাদের বলতে পারবে। রাফসানোর কথা শুনে সঙ্গে বলল, হ্যাঁ দোস্ত, তুই ঠিক বলেছিস। এখন একমাত্র হ্যারি পারবে আমাদের হেল্প করতে।
হ্যাঁ তাই, এখন বাসায় গিয়ে আমি হ্যারির সাথে কথা বলবো এবং আগামীকাল ওই ছেলেটার সব তথ্য নিয়ে হ্যারিকে দেবো। তারপর হয়তো জানা যাবে ছেলেটা কেমন। আমাদের গাড়ি এখনও খালার বাসার নিচে আছে, কিন্তু খালা এবং খালো সেটা না দেখলেও আসিফ সেটা ঠিকই দেখে ফেলেছে। কারণ এতক্ষণ আসিফ বাইরে ছিল, তাই আসিফ বাসায় যাওয়ার সময় আমাদের গাড়ি দেখেই গাড়ির দাঁড়ানোর কাছে টোকা দিতে লাগলো। আমি আসিফকে দেখে কি বলবো কিছু বুঝতে পারছি না, কারণ আমরা না হলেও 15 মিনিট ধরে এখানেই আসি, আর সেটা আমাদের খেয়ালই ছিল না। কিন্তু আসিফ যদি বাসায় গিয়ে বলে নীরব ভাইকে আমি গাড়ির মধ্যে নিচে দেখে এসেছি, তখন তো খালা এবং খালো মনে মনে কিছু একটা ভাববে, কারণ আমি মিথ্যে বলে বাসা থেকে বের হয়েছি। রাফসান আসিফকে দেখে চিনতে পারেনি, তাই ও তেমন একটা পাত্তা দিল না। কিন্তু যখন আমি বললাম এটা আনিকার বড় ভাই, তখন রাফসান বলল, বলিস কি, আমরা তো এখানে অনেকক্ষণ ধরেই আছি। যদি এখন বাসায় গিয়ে বলে আমরা এখনো নিচে গাড়ির ভেতরেই আছি। চুপ কর, আমি দেখছি। কথাটা বলেই আমরা মোবাইলটা বের করে এক হাত দিয়ে মোবাইলটা এক কানে ধরে আরেক হাত দিয়ে গাড়ির কাছ নামালাম। তো নাসিম আমাকে দেখেই বলল, আরে নীরব ভাইয়া, তুমি এখানে? বাসায় আসো। আমি মোবাইলে কথা বলার ভান করে বললাম, আসিফ আমি বাসা থেকে একটু আগে এসেছি, আর আমি এখন ক্লায়েন্টের সাথে জরুরি কথা বলছি, তাই আমি আর তোমাদের বাসায় যাব না। কথা শেষ হলে সোজা আমাদের বাসায়। আচ্ছা ভাইয়া, তাহলে আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। আসিফ চলে যেতেই রাফসান গাড়ি স্টার্ট দিয়ে ভাবতে লাগলো। আমি তো অনেকটাই ঘাবড়ে গিয়েছিলাম। যাক, এখন ঠিক আছে। দোস্ত, যা হয়েছে হয়েছে, এসব বাদ দিয়ে এখন ভাব কিভাবে কি করবি। সব কিছু তো বললামই। আর শোন, যদি সত্যি সত্যি আগামীকাল জানতে পারি ছেলেটা ভালো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কেন, তুই আবার কি করবি? আমি কি করব না সেটা বল। আমি ওদের বাংলাদেশেই থাকতে দেবো না। ওর বাবা বাংলাদেশে যে বিজনেস করে সেই বিজনেসের আমি 12টা বাজিয়ে দেবো। তখন বুঝবে কত ধানে কত চাল। আর সেই টাল সামলাতে না পেরে ওর বাবা সব কিছু ছেড়ে কানাডা পালাতে বাধ্য হবে। হ্যাঁ, তুই এদেশের সবচেয়ে বড় বিজনেসম্যান, তাই এটা সহজেই পারবি। কিন্তু দোস্ত, যদি ছেলেটা ভালো হয় তাহলে কি করবি? আমি রাফসানের কথা শুনে কিছুটা থমকে গেলাম, কারণ সত্যি তো ছেলেটা যদি ভালো হয় তাহলে তো আমি ওকে কিছুই করতে পারবো না, কারণ খালা এবং খালু জানলে হিতে বিপরীত হবে। আর এমনিতেও আমি এতটা খারাপ নই, কাউকে বিনা দোষে শাস্তি দেবো। কিন্তু তবু চেষ্টা করতে দোষ কি? আগামীকাল ছেলেটার সম্পর্কে সব কিছু জানতে পারবো, তখন ভেবে দেখবো আনিকের সঙ্গে ওই ছেলেটার বিয়ে হবে নাকি হবে না। আমি আর রাফসান বাসায় গিয়ে হ্যারিকে ভিডিও কল দিলাম। হ্যারি সবসময় লাইনেই থাকে, তাই আমি কল দেওয়ার সঙ্গে সঙ্গে কলটা ধরলো। রাফসান আমার পাশে বসে সব কিছুই দেখছে। তারপর আমি হ্যারির সাথে কথা বলে সব কিছু ওকে জানালাম। হ্যারি সব কিছু শোনার পর বললো ওই ছেলেটার ছবি সহ কোথায় থাকে সব তথ্য দিতে, তাহলে ও 1 ঘন্টার মধ্যেই ওই ছেলেটার সম্পূর্ণ তথ্য আমাকে দিতে পারবে। আপাতত আমি ওই ছেলেটার সম্পর্কে কিছুই জানি না, তাই আমি হ্যারিকে বললাম আগামীকাল সকালেই আমি ওই ছেলেটার ছবি এবং কোথায় থাকে সব কিছু মেইল করে পাঠিয়ে দেবো। হ্যারির সাথে কথা বলে অনেকটাই শান্তি অনুভব হচ্ছে, তাই কলটা কেটে দিয়ে শান্তির একটা নিঃশ্বাস ছাড়লাম। আর তখন রাফসান বলল, দোস্ত, এবার ঠিক আছে। এখন আমরা খুব সহজেই ওই ছেলেটার সম্পূর্ণ বায়োডাটা পেয়ে যাব। হ্যাঁ, আর তখনই জানতে পারবো ছেলেটা ভালো নাকি ভালোর মুখোশ পড়ে আছে। যদি ছেলেটার সম্পর্কে উল্টাপাল্টা কিছু জানতে পারে তাহলে খবর আছে। হ্যাঁ দোস্ত, তাহলে ওকে সহ ওর বাবাকেও একটা উচিত শিক্ষা দিতে হবে, যাতে আর কোনো মানুষের বিপদে ফায়দা তুলতে না পারে। হ্যাঁ, তা তো অবশ্যই। দোস্ত, এখন তো তোর মনটা একটু ভালো হয়েছে, তাই না? হ্যাঁ, একটু হয়েছে। না, মানে বলছিলাম কি, অনেক ক্ষুধা লাগছে। আমি রাফসানের কথা শুনে ওর দিকে তাকিয়ে বললাম, তো এভাবে বলার কি আছে, আমারও তো ক্ষুধা লাগছে, চল একসাথেই খাবো। কথা বলে রুম থেকে বের হতে লাগলাম। রাফসান আমার কথা শুনে অনেকটা খুশি হয়ে আমার পেছন পেছন আসলো। পরের দিন সকালে সময় মতো ঘুম থেকে উঠে নাস্তা করে আমি আর রাফসান খালার বাসায় গেলাম। রাফসান রাতে আমার সাথেই ঘুমিয়েছে। খালার বাসায় গিয়ে দরজার কলিং বেল বাজাতেই আনিকা এসে দরজা খুলে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো মনে মনে একটু অবাক হচ্ছে, কারণ এত সকালে হঠাৎ আমি ওদের বাসায় কি করছি। আমি আনিকাকে দেখে ওর দিকে তাকিয়ে আবার চোখটা নামিয়ে ভেতরে চলে গেলাম। আনিকা আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি আর ওর দিকে তাকালাম না, কারণ ওর দিকে যতই তাকাবো ততই মায়ায় পড়ে যাবো। আর যতক্ষণ আমি ওই ছেলেটার সম্পর্কে কিছু জানতে না পারছি ততক্ষণ আনিকার দিকে তাকাবো না। আনিকা এখনও দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি এবং রাফসান সোফায় বসে চুপচাপ মোবাইলটা বের করে একটু ব্যস্ত হবার অভিনয় করলাম, যে কারণে আনিকার দিকে তাকানোর সময় নেই। খালা হয়তো কিচেনে আছে, তাই আমি মোবাইল টিপতে টিপতে খালা বলে ডাক দিতেই খালা কিচেন থেকে এসে বলল, আরে, তোরা কখন আসলি? এই তো খালা, এখনই আসলাম। যাই হোক, ভালোই করেছিস। তোরা একটু বস, আমার নাস্তা প্রায় হয়ে গেছে। খালা, আমরা নাস্তা করে এসেছি, তাই এখন আর কিছু খাবো না। কি বলছিস? এখন মাত্র 9টা বাজে, আর এরই মধ্যে তোরা নাস্তা করে চলে এসেছিস? হ্যাঁ খালা, আজকে আবার একটা কাজ আছে, তো তাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আচ্ছা তোরা বস, আমি নাস্তাটা রেডি করে আসছি।
কথাটা বলে খালা চলে যেতে নিবে, আর তখনই তার চোখে পড়লো আনিকাকে। কারণ আনিকা তখনও দরজার সামনে দাঁড়িয়েছিল। তাই খালা তাৎক্ষণিক আনিকাকে বলল, কিরে, তুই এখানে এভাবে দাঁড়িয়েছিস কেন? আয় আমার সাথে আয়। কথাটা বলে খালা চলে গেল। আর তখনই আনিকা আমার দিকে ছল ছল চোখে তাকিয়ে চলে গেল। রাফসান আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, দোস্ত, আর্নিকাকে দেখেছিস? হ্যাঁ দেখেছি, কিন্তু কি করব বল, যতক্ষণ জানতে না পারছি ওই ছেলেটা কেমন, ততক্ষণ তো কিছুই করতে পারবো না। দোস্ত, সত্যি বলতে আমার একটু ভয় হচ্ছে। আমি রাফসানের কথা শুনে একটু তাচ্ছিল্য এসে বললাম, কেন? কারণ যদি ছেলেটা ভালো হয় তাহলে। আমি রাফসানের কথা শুনে কিছুই বললাম না, মাথাটা নিচু করে ভাবতে লাগলাম। আসলেই তো, যদি ছেলেটা ভালো হয় তাহলে কি হবে? আমি কি সারা জীবনের জন্য আনিকাকে হারাবো? এদিকে খালো হাতে পেপার নিয়ে পড়তে পড়তে তার রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসলো। আর সে আমাদের দেখে বলল, আরে নীরব, তোমরা কখন আসলে? এই তো খালো একটু আগেই। যাক, ভালোই হলো, সবাই মিলে একসাথে নাস্তা করা যাবে। না খালো, আমরা এখন কিছুই খাবো না। খালো আমার কথাটা শেষ করতে না করতে দিয়েই বলল, সে কি, এত সকালে আমাদের বাসায় এসেছো, নাস্তা না করে কি করে যেতে দেবো নাকি? না খালো, আমরা নাস্তা করেই এসেছি। কথাটা বলে রাফসানের দিকে একবার তাকিয়ে আবার খালোর দিকে তাকিয়ে বললাম, আসলে খালো আমরা একটা কাজে এসেছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে দেখা করেই যাই। আমার কথা শুনে রাফসানও মাথা নাড়িয়ে হ্যাঁসূচক উত্তর দিল। তুমি বাবা ব্যবসায়িক মানুষ, কত কাজ থাকে তোমার, কিন্তু তবুও কাজের ফাঁকে তো এই বুড়ো খালুকে একটু সময় দিতে পারো, তাই না? হ্যাঁ খালো, তা তো অবশ্যই, কিন্তু এই কয়দিন ধরে একটু ঝামেলায় আছি, তাই আপনাদের তেমন একটা সময়ই দিতে পারছি না। কিন্তু যখন ফ্রি হব তখন দেখবেন আপনারাই আমার উপর বোরিং ফিল করবেন। খালো আমার কথাটা শুনে হাসতে হাসতে বলল, তাহলে ওই দিনটারই অপেক্ষায় আছে, আর আমিও দেখব আমাদের কতটা বোরিং করতে পারো। আমি খালুর কথায় মুচকি হাসলাম। আর তখন খালা এসে সবাইকে নাস্তা করার জন্য ডাকলো। আসিফ এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ ও প্রতিদিন 11টার দিকে অফিসে যায়, তাই সকাল 10টায় ঘুম থেকে ওঠে। আমরা বাসা থেকে খেয়ে এসেছি, তাই আর নাস্তা করলাম না। সবাই নাস্তা করছে, কিন্তু আমি আর রাফসান ড্রয়িং রুমে বসে আছি। আমাদের উদ্দেশ্য সবার নাস্তা করা শেষ হলেই খালুর সাথে একাকি কথা বলে ছেলেটার সব তথ্য নিয়ে নেব। আমি আর রাফসান নিজেদের মধ্যে কথা বলছিলাম, আর তখনই ড্রয়িং রুমে আনিকা আসলো। আমি আনিকাকে দেখে ওর দিকে একবার তাকিয়ে আবার রাফসানের সঙ্গে কথা বলতে লাগলাম। আর তখনই আনিকা বলল, নীরব ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা আছে। আনিকার কথা শুনে আমি রাফসানের দিকে একবার তাকিয়ে আমাকে দেখে আনিকাকে বললাম, আমার সাথে? হ্যাঁ, আপনার সাথে। আপনি একটু আমার সাথে আসুন। আমি আনিকার কথা শুনে রাফসানের দিকে তাকা দেই। রাফসান হালকা চোখের ইশারা দিয়ে আমাকে যেতে বললো। তাই আমি উঠতেই আনিকা রাফসানের দিকে তাকিয়ে একটা রুমের দিকে যেতে লাগলো। আমি কিছুই বুঝলাম না আনিকা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি আনিকার পেছন পেছন যেতেই আনিকা একটা রুমে ঢুকলো। কি আর করার, আমিও সেম রুমে ঢুকলাম। আর ঢুকেই কিছুটা অবাক হলাম, কারণ রুমটা খুব সুন্দরভাবে গোছানো এবং বিছানায় অনেক পুতুল। আর সেগুলোর মধ্যে একটা বড় পুতুল আছে, এবং খাটের পাশে ড্রেসিং টেবিলে আনিকার ফ্রেমযুক্ত দূরের ছবি দেখে বুঝলাম এটা আনিকার রুম। আমি রুমটা তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আর তখন আনিকা ওই রুমের বেলকনিতে গিয়ে দাঁড়ালো। তাই আমি আনিকার পেছন পেছন বেলকনিতে যেতেই আনিকা আমার দিকে তাকিয়ে কিছুটা রেগে বলল, সমস্যা কি আপনার? আমি আনিকাকে রেগে কথা বলতে দেখে কিছুটা চমকে গেলাম, কারণ হঠাৎ কেউ এভাবে কথা বললে তো চমকে যাওয়ারই কথা। আমি আনিকার কথা শুনে কিছুটা থতমত খেয়ে বললাম, কই আমার তো সমস্যা নেই। তাহলে আপনি কিছু বললেন না কেন? কি বলবো আমি, আর আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছেন না মানে কি? আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, আর আপনি সব কিছু জেনেও চুপচাপ আছেন। আমি আনিকার কথা শুনে কি বলবো কিছুই বুঝতে পারছি না, তাই বেশি কথা না বাড়িয়ে না বোঝার ভান করে বললাম, হ্যাঁ চুপচাপই তো থাকবো। কেন, কি হয়েছে? কিছু হয়েছে কি? আনিকা আমার কথা শুনে রেগে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় ভাবছি থাপ্পড় না মেরে দেয়। কিছু হয়েছে মানে? আপনি বোঝেন না, নাকি বোঝার চেষ্টা করছেন না? দেখুন আনিকা, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আনিকা আমার কথাটা শুনেই এবার কান্না করে দিল, আর কান্না করতে করতে বলল, আপনি বোঝেন না আমি আপনাকে ভালোবাসি, আর আপনি কি অস্বীকার করতে পারবে আপনি আমাকে ভালোবাসেন না? আমি আনিকার কথা শুনে কি বলবো কিছু বুঝতে পারছি না, কারণ মেয়েটা সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে। তাই এত কষ্ট সহ্য করতে না পেরেও আজকে মুখ ফুটেই বলেই দিল। কিন্তু আমি তো নিরুপায়, আমি এমন কোনো কাজ করতে পারবো না যে কারণে খালা এবং খালু কষ্ট পাবে। আনিকার কথাটা বলে কান্না করা অবস্থায় আমার দিকে তাকিয়েছে, আমিও আনিকার দিকে তাকিয়ে আছি, কিন্তু কি বলবো কিছু বুঝতে পারছি না। তাই আনিকা আমাকে চুপ থাকতে দেখে বলল, কি হলো, কিছু বলছেন না কেন? আপনি আমাকে ভালোবাসেন না?
আনিকার কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে, মনে চাচ্ছে চিৎকার দিয়ে আনিকাকে জড়িয়ে ধরে বলি, হ্যাঁ আনিকা, আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি, কিন্তু এগুলো তো কখনোই বলতে পারবো না। আনিকা আমাকে এখনো চুপ থাকতে দেখে আবারও বলল, কি হলো, কথা বলছেন না কেন? আমি আনিকার কথা শুনে সঙ্গে সঙ্গে বললাম, না আমি আপনাকে ভালোবাসি না, কারণ আমি আপনাকে কখনোই ওই চোখে দেখিনি। আনিকা আমার কথা শুনে কেমন পাগলের মতো করে আমার দিকে তাকিয়ে আছে। আনিকা একটু বিশ্বাস করতে পারছে না আমি ওকে ভালোবাসি না। আমি আনিকাকে আবারও কিছু বলতে যাব, তার আগে আনিকা আমাকে বলল, তার মানে এতদিন সব কিছু মিথ্যে ছিল? দেখুন আপনি যা ভাবছেন আসলে তেমন কিছুই না। কথাটা বলতেই আবার আনিকা বলল, আমি কি ভাবছি না ভাবছি সেটা আমি ভালো করেই জানি, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আর আপনি আমাকে মিথ্যে বলেছেন, কারণ আপনার চোখই বলছে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু কেন মিথ্যে বলছেন? দেখুন আমি কোনো মিথ্যে বলছি না, সত্যিই আমি আপনাকে ভালোবাসি না। ভালোবাসেন না? তাহলে এতদিন আমাকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছেন কেন? কেনই বা নতুন করে ভালোবাসার মানে বোঝালেন? আর কেনই বা এখন এভাবে ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ আমি মানছি আমি আপনাকে নতুন করে বাঁচতে শিখেছি, ভালোবাসতে শিখেছি, কিন্তু তার মানে এই না যে আমি ভালোবাসবো। কিন্তু কেন ভালোবাসেন না? আমি কি এমন দোষ করেছি যে আমাকে ভালোবাসেন না? দেখুন আপনি কোনো দোষ করেননি, আমি আপনাকে কখনোই ভালোবাসিনি, এটাই সত্য। কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা আমি ভালো করেই বুঝতে পারছি, কারণ আপনি কেনই বা আমাকে ভালোবাসতে যাবেন? আর কেনই বা এমন একটি মেয়েকে ভালোবাসবেন যে মেয়েকে কিনা তার বয়ফ্রেন্ড দিনের পর দিন ব্যবহার করেছে, আর সেইগুলো জানার পর কেনই বা ভালোবাসবে এমন একটি মেয়েকে? আমি আনিকার কথা শুনে কি বলবো কিছুই বুঝতে পারছি না, কারণ আনিকা আমাকে ভুল বলছে, কিন্তু আমিও তো সত্যিটা বলতে পারবো না। যদি বলি তাহলে ও আর কোনো বাধাই মানবে না। তাই আমি আনিকার কথা শুনে বললাম, দেখুন আনিকা, আপনি আমাকে ভুল বলছেন, আমি আপনাকে কখনোই এমন ভাবিনি। আর সেই কথাটা তো আমি সেদিনই ভুলে গিয়েছিলাম, যেদিন আপনাকে নতুন করে ভালোবাসতে শিখেছিলাম। যদি এমনই হতো আপনাকে আমি ওই রকম মেয়ে ভাবতাম, তাহলে সেদিনই আপনার সাথে কথা বলা বাদ দিয়ে দিতাম, যে আমি কখনোই করিনি। বরং সবসময় চেয়েছি আপনি যাতে হাসি খুশি থাকেন এবং সব কিছু ভুলে নতুন করে বাঁচতে পারেন। আর আপনি কি না আমাকে এসব বলছেন? আনিকা আমার কথা শুনে কান্না করতে করতে বলল, দেখুন, আমি যা বলেছি তার জন্য সরি। আসলে আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি, আপনাকে ছাড়া আমি কখনোই থাকতে পারবো না। দেখুন আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনাকে কথা বলতে যাব, তার আগে আনিকা আমাকে জোরে ধরে কান্না করতে করতে বলল, আমি এত কিছু জানি না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, এটাই সত্যি। আমি আপনাকে ছাড়া কখনোই অন্য কাউকে আমার লাইফে অ্যালাউ করতে পারবো না। আনিকাকে এভাবে জড়ি ধরে কথাগুলো বলতে দেখে সঙ্গে সঙ্গে উকি দিয়ে দেখলাম খালা বা খালু আবার এ রুমে চলে আসে নাকি, কারণ খালা বা খালু দেখলেই তো আমাকে ভুল বুঝতে যাবে, তাই আমি কখনোই চাই না। আনিকা আমাকে জড়ি ধরে ওর মতোই কেঁদে কেঁদে কথাগুলো বলে যাচ্ছে, আর কোনো কথাই শুনছে না। আমি ওকে আমার থেকে ছাড়ানোর প্রচুর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না, কারণ আনিকা আমাকে শক্ত করে জড়ি ধরে আছে। আনিকা আমাকে এমনভাবে শক্ত করে জড়ি ধরেছে মনে হচ্ছে আমার দেহের সাথে ওর দেহটা প্রায় মিশেই যাবে, আমার শরীরটাও প্রায় কাঁপুনি দিচ্ছে, কারণ এই প্রথম কোনো মেয়ে আমাকে জড়ি ধরেছে, তাও আবার এভাবে। তখন আমি অনেকটা ভয়ে ভয়ে আনিকাকে ছাড়ানোর চেষ্টা করে বললাম, আনিকা প্লিজ পাগলামি করবেন না, বাসায় খালা খালু আছে, যে কোনো সময় আমাদের দেখে ফেলতে পারে। আনিকা আমার কথা শুনে বাচ্চাদের মতো আরও শক্ত করে জড়ি ধরে কেঁদে কেঁদে বলল, আসলে আসুক, আমি কাউকে ভয় পাই না, কারণ আমি আপনাকে ভালোবাসি, এটাই সত্য। আর যদি আপনি আমাকে ভালোবাসি কথাটা না বলেন, তাহলে আমি আপনাকে এভাবেই জড়িয়ে ধরে থাকবো, কখনোই ছাড়বো না। আমি আনিকার কথা শুনে কি বলবো কিছুই বুঝতে পারছি না, এক কথায় বলতে গেলে ফাঁদে পড়ে গেছি, আবার ভয়ও হচ্ছে কখন না জানি খালা বা খালু চলে আসে। কিন্তু হ্যাঁ, আমি অনিকাকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি, কিন্তু খালা এবং খালুর কথা ভেবে আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিচ্ছি, কারণ আমি চাই না আমার আর আনিকার মধ্যে যে ভালোবাসাটা রয়েছে সেটা খালা এবং খালু কোনো মতে জানতে পেরে কষ্ট পাক। আনিকা আমার কোনো কথাই মানছে না, শুধু আমার মুখ থেকে একটা বার ভালোবাসার কথাটা শুনতে চায়, কিন্তু আমি কীভাবে এই কথাটা আনিকাকে বলবো কিছু বুঝতে পারছি না। তাই আমি আনিকাকে বললাম, প্লিজ আনিকা আমাকে ছাড়ুন, কেউ চলে আসবে। না, আমি ছাড়বো না। আগে বলেন আপনি আমাকে ভালোবাসেন। আচ্ছা আমি বলছি, আগে আপনি আমাকে ছাড়েন। না, আপনি বলেন, তারপর ছাড়বো, এর আগে না। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না।
আর তখনই হঠাৎ খালার আওয়াজ আমার কানে ভেসে আসলো। খালা আনিকাকে ডাকছে। খালা আনিকাকে ডাকতে ডাকতে মনে হচ্ছে এই রুমের দিকেই আসছে। তাই আমি সঙ্গে সঙ্গে অনেকটা ভয় পেয়ে গেলাম। তাই সঙ্গে সঙ্গে আনিকাকে বললাম, আনিকা প্লিজ আমাকে ছাড়ুন, খালা আসছে। আনিকা আমার কথা শুনে আমাকে আরও শক্ত করে জোরে ধরে বলল, হ্যাঁ আসুক, আমি কাউকে ভয় পাই না। আপনি শুধু একবার বলেন আপনিও আমাকে ভালোবাসেন, তাহলেই ছেড়ে দিব, এর আগে না। আনিকার কথা শুনে বুকের মধ্যে কেমন যেন করতে লাগলো। পাগলিটা আমাকে এতটা ভালোবাসে, আর সে আমি কিনা তাকে এভাবে ভুলে যাওয়ার কথা ভাবছি। কিন্তু আমারও তো কিছু করার নেই, কারণ আমি যে নিরুপায়। খালা হয়তো এখনই চলে আসবে। আর এদিকে আনিকাও কিছু বোঝার চেষ্টা করছে না। তাই আমিও আনিকাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি যে নিরুপায়। আমি চাই না আমাদের ভালোবাসার কথা শুনে খালা এবং খালু কষ্ট পাক। আমার কথা শুনে আনিকা আমাকে ছেড়েই বলল, তার মানে আপনি আমাকে সত্যিই ভালোবাসেন? আমি আনিকার কথা শুনে সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি। আর সেই ভালোবাসাটা এখন থেকে নয়, সেদিন থেকে, যেদিন তোমাকে প্রথম বিয়ে সাজে দেখেছিলাম আর তুমি আমার কাছে হেল্প চেয়েছিলে। আনিকা আমার কথা শুনে কান্না ভেজে চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওর এত মায়া ভরা চাহনি দেখে নিজেকে একটুও সামলাতে পারলাম না। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে এই পৃথিবীতে আমি আর আনিকা ছাড়া আর কেউই নেই। তাই আমিও ছল ছল চোখে আনিকার চোখের দিকে তাকিয়ে রইলাম। আনিকার চোখে মুখে হঠাৎ করে এমন মায়া চলে আসলো যে মায়া কাটানো প্রায় অসম্ভব। ওর অশ্রু ভেজা চোখই বলে দিচ্ছে ও আমাকে কতটা ভালোবাসে, কিন্তু আমিও তো ওকে কোনো অংশে কম ভালোবাসি না। এক কথায় ওকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। তো ওরা আমার মায়া ভরা চাহনি দেখে সব কিছু ভুলে গিয়েছি। মেয়েরা কারণে মনটা চাচ্ছে এই মুহূর্তে আমার মনের মধ্যে লুকানো ভালোবাসার কথাগুলো আনিকাকে বলে দেই। আর এদিকে খালার কথা আমি ভুলেই গিয়েছি। তাই আমি আনিকার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলাম, সেদিন তোমাকে বিয়ের সাথে প্রথম দেখেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু যখন জানতে পারলাম তুমি অন্য কারোর জন্য বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছো, তখন মনে মনে একটু কষ্ট পেয়েছিলাম। আর ভেবেছিলাম সত্যি সত্যি মনে হয় আমার কপালটা খারাপ, কারণ আমার জীবনে কখনোই ভালোবাসা আসেনি। আর আজ যাকে প্রথম দেখে ভালোবাসলাম সে কিনা অন্য কাউকে ভালোবাসে। আনিকা আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। আর তখন আমি আবারও বললাম, তবুও আমি আমার বুকের এক কোণে তোমাকে খুব যত্নে রেখে দিয়েছিলাম। কথায় আছে না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তাই আল্লাহ হয়তো ভালোই চেয়েছিলেন। তাই প্রায় মাসখানেক পরেই আমার অফিসে তোমার সিভি দেখতে পাই। তাই তো বিনা ইন্টারভিউতে তোমার চাকরি দিয়ে দিয়েছিলাম। এদিকে খালা আনিকার রুমের দরজার সামনে এসে জেনা ঢুকতে যাবে, ঠিক তখনই আমাদের কথাবার্তা শুনে ফেললো। তাই সে আমাদের থেকে একটু দূরে আড়াল হয়ে চুপচাপ দাঁড়িয়ে আমাদের কথাবার্তা শুনতে লাগলো। আনিকা আমার কথা শুনে কান্না করা অবস্থায় মুচকি হেসে বলল, আমি সেই প্রথম দিন থেকে বুঝেছিলাম আপনি আমাকে পছন্দ করেন, কারণ আমি যখনই আপনার সামনে যেতাম তখনই আপনার মধ্যে এমন এক পরিবর্তন দেখতাম যা শুধুমাত্র প্রিয় মানুষটার কাছে এলেই হয়ে থাকে, যাকে ভালোবাসার অনুভূতি বলে। আর আমিও আপনার প্রতি একটু দুর্বল হয়ে পড়েছিলাম, যা আপনাকে কখনোই বুঝতে দেইনি। কিন্তু দেখেন, আপনি মানুষটা এতই ভালো যে কারণে নিজের অজান্তেই সেই দুর্বলতা থেকে কিভাবে যে আপনাকে এতটা ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। আনিকার কথা শুনে খালার চেহারায় চিন্তার ছাপ পড়ে গেল। সে কি বলবে বা কি করবে কিছুই বুঝতে পারছে না। তাই চুপচাপ দাঁড়িয়ে থাকতে লাগলো। তখন আমি আনিকার কথা শুনে বললাম, জানি না আমি মানুষটা কেমন, কিন্তু হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু কখনো বলতে পারিনি। কারণ তুমি যদি আমাকে সাইমের মতো ভাবো, কারণ আমি তো তোমার সম্পর্কে সব কিছুই জানতাম। তাই আমি ভেবেছিলাম তোমাকে আমার ভালোবাসার কথা বললে হয়তো তুমি মনে মনে ভাববে আমিও তোমার থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছি। কিন্তু বিশ্বাস করো, আমি কখনোই তোমার দিকে খারাপ নজরে তাকানো তো দূরের কথা, মাথায়ও আনিনি। আনিকা আমার কথা শুনে বলল, হ্যাঁ, তখন হয়তো এমনটাই হতো, কারণ সেই মুহূর্তে আমি কোনো ছেলেকেই বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু আপনাকে দেখে, এমনকি আপনার সাথে কথা বলে আস্তে আস্তে আমার ভুল ধারণা একদমই পাল্টে গেছে। তাই তো আমি আপনাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। তাই আমি আপনাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে কল্পনাও করতে পারি না। আনিকা কথাগুলো বলে আবারও আমাকে জড়িয়ে ধরলো। আনিকার শরীরের স্পর্শ পেতেই হুট করে আমার মনে পড়ে গেল খালা তো এদিকে আসছিল, কিন্তু হঠাৎ এখন আর কোনো শব্দ পাচ্ছি না কেন। হয়তো চলে গেছে। যাক, ভালোই হয়েছে চলে গেছে। এখন আমারও উচিত আনিকাকে বুঝিয়ে এখান থেকে চলে যাওয়া। তাই আমি আনিকাকে আমার কাছ থেকে সরিয়ে নিলাম আর বললাম, আনিকা কষ্ট হলেও আমাকে তোমার ভুলে যেতে হবে, কারণ আমি চাই না আমাদের ভালোবাসার জন্য খালা এবং খালু কষ্ট পাক। আমার কথাটা শোনার সময় আনিকা আমার দিকে পাগলের মতো তাকিয়ে বলল, কি পাগল হয়েছেন আপনি? আপনি কাকে ভুলে যেতে বলছেন? আমি আপনাকে ভুলে গেলে তো আমি আবার নিজেকেই ভুলে যাব, থাকতে পারবো না কখনো, হয়তো পাগলই হয়ে যাব। আনিকার কথা শুনে সঙ্গে আমি আনিকার হাত ধরে বললাম,
প্লিজ এভাবে বলো না। আমি আমার কথা ভাবছি না, আমি ভাবছি খালু তো ওই ছেলের বাবাকে কথা দিয়ে ফেলেছে, তাই আমি চাই না খালুর কথা নড়চড় হওয়ার, তার সম্মানে আঘাত আসুক। আনিকা আমার কথা শুনে অস্ত্র ভেজা চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওর ফর্সার চোখ এবং মুখটা প্রায় লাল হয়ে গেছে। ও কিছু বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি আনিকাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি আমাদের ভালোবাসার জন্য খালা এবং খালুর মনে কখনোই কষ্ট দিতে পারবো না, তাই আমি বলছি আমাদের ভালোবাসাটা এখানেই শেষ করে দেওয়াটা ভালো হবে। আনিকা আমার কথাটা শুনে আবারও কান্না করতে লাগলো। ও আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে কান্না করছে, আর ওর চোখগুলো ঠোঁটগুলো কাঁপছে। আনিকার অবস্থা দেখে আমার একটুও ভালো লাগছে না, মনে হচ্ছে কলিজায় আঘাত পাচ্ছি, বুকের বাম পাশে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। আর এই কথাগুলো বলতে যে কতটা কষ্ট হয়েছে তাই মাত্র আমি ছাড়া আর কেউ বলতে পারবে না, কিন্তু তবুও সব কষ্ট বুকের মধ্যে চেপে রেখেছি। আর এদিকে খালা আমাদের এই কথাগুলো শুনে নিজেকে আর সামলাতে পারলো না, মুখে শাড়ির আঁচল চেপে কান্না করতে করতে চলে গেল। আর এদিকে আনিকা কান্না করেই যাচ্ছে, ও আমার দিকে এমনভাবে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে, যে কারণে আমি ওর সামনে থেকে চলে যেতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে, কী করবো, আমাদের ভালোবাসার জন্য তো খালা এবং খালুর মনে কষ্ট দিতে পারি না। দরকার হলে আমি কষ্ট পাবো, তবুও সবাইকে ভালো রাখার চেষ্টা করবো। আনিকা আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, তাহলে আপনি বলছেন আমাদের ভালোবাসা এখানেই শেষ করে দিতে, তাই তো? আমি কি বলবো কিছু বুঝতে পারছি না, মুখ ফুটে কিছু বলতে খুব কষ্ট হচ্ছে, তাই মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। আমাকে এভাবে উত্তর দিতে দেখে আনিকা কান্না করা অবস্থায় প্রচণ্ড রেগে সাথে সাথে আমার শার্টের কলার চেপে ধরেই বলল, ভালোবাসা শেষ করে দিতে চাইছিস, তাই তো? তাহলে ভালোবাসলি কেন? কেন এত ভালোবাসলি আমায়? কেন ভালোবাসলি? কথাটা বলেই আনিকা কান্না করতে করতে আমার বুকে মাথা রেখে জোরে ধরে কান্না করতে লাগলো। আনিকা প্রচণ্ড রেগে আমার শার্টের কলার চেপে ধরায় অনেকটা ভয় পেয়ে শিউরে উঠেছিলাম। আনিকা এতটাই রেগে গিয়েছিল যে ওর চোখ দুটো প্রায় লাল বর্ণ ধারণ করেছিল। আমি কখনো আনিকাকে এভাবে রাখতে দেখিনি। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আনিকার মাথা আমার বুকে আর ওর চোখে নোনা পানিতে আমার বুক ভিজে যাচ্ছে। আমি আনিকাকে কিছু বলতে যাব, তার আগে আনিকা কান্না করতে করতে বলতে লাগলো, আমি কিভাবে তোকে ভুলে যাব? আমি যে তোকে ছাড়া কিছুই ভাবতে পারি না। এক মুহূর্তের জন্য তোকে না দেখলে বুকের মধ্যে কেমন ফাঁকা ফাঁকা লাগে, আর তুই বলছিস ভালোবাসা শেষ করে দিতে? আমি আনিকার কথা শুনে কি বলবো কিছুই বুঝতে পারছি না, কারণ আনিকা তো ঠিকই বলেছে। আর আমি বা আনিকাকে ছাড়া কীভাবে থাকবো? হয়তো ডিপ্রেশনে ভুগতে ভুগতে একদিন পাগলই হয়ে যাব, তারপর একদিন হুট করেই পাড়ি জমাবো না ফেরার দেশে। আনিকা এখনও আমাকে জড়িয়ে ধরে বিড় করে কী যেন বলছে। আমি আনিকার ব্যথাটা বুঝতে পারছি, তো আনিকার মতো আমারও যে বুকটা ফেটে যাচ্ছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। আমি সেই ঝাপসা চোখ বন্ধ করে এক হাত দিয়ে এক চোখ মুছতেই হুট করে আমার আব্বুর চেহারাটা আমার সামনে ভেসে উঠলো। আব্বুর চেহারাটা আমার সামনে ভেসে উঠতেই আমি চোখ না মুছেই ঝাপসা চোখে সামনে তাকিয়ে দেখলাম ঠিক আগের মতোই আব্বু সাদা পাঞ্জাবি এবং কালো ফ্রেমের চশমা পরে আমার সামনে এসে আমাকে বলল, নীরব, তোকে তো আমি এমন শিক্ষা কখনোই দিইনি। তুই তোর খালা এবং খালুর কথা ভেবে তাদের ভালোবাসাকে এভাবে কোরবানি করে দিতে চাচ্ছিস। তুই হয়তো ভুলে যাচ্ছিস তুই অনিকাকে ছাড়া, আর অনিকা তোকে ছাড়া কখনোই তোরা দুজন দুজনকে ছাড়া ভালো থাকতে পারবে না। আর অনিকা তো তোকে ছাড়া মরেই যাবে, সেখানে তোদের দুজনেরই জীবন নষ্ট হয়ে যাবে। সেখানে কিসের বাধা মানছিস? আর তোর খালা এবং খালু যে তোদের ভালোবাসার জন্য কষ্ট পাবে, এটা কিভাবে ভাবলি? হতেও তো পারে তোদের ভালোবাসাকে তারা হাসি মুখে মেনে নেবে। আব্বুর কথা শুনে আমি সরাসরি চোখ দুটো মুছে সামনে তাকিয়ে দেখি আব্বু নেই। চোখের সামনে ঝাপসে কেটে যেতেই আব্বু কোথায় যেন মিলিয়ে গেল। তেমন এতক্ষণ আব্বু সত্যি সত্যি আমার কল্পনা এসেছিল, যে কারণে তাকে ঝাপসা চোখে স্পষ্ট দেখেছি, আর চোখের সামনে পরিষ্কার হতেই সে মিলিয়ে গেল। তাহলে আব্বুর কথাগুলো তো সত্যি। আমি না জানি কীভাবে পারবো খালা এবং খালুর কথা ভেবে আমাদের ভালোবাসাকে এইভাবে কোরবানি দিতে। হতেও তো পারে খালা এবং খালু আমাদের ভালোবাসার কথা জেনে একটুও কষ্ট পাবে না, বরং হাসি মুখে মেনে নেবে। আমি মনে মনে কথাটা ভেবেই নিজের চোখ দুটো ভালোভাবে মুছে আনিকাকে আমার থেকে সারাতেই ও মাথাটা নিচু করে আসে। তখন আমি আনিকার দুগাল ধরে ওর মুখটা তুলে ওর চোখের দিকে তাকালাম। আনিকার চোখ দুটো প্রায় লাল হয়ে গিয়েছে। ওকে দেখে খুব কষ্ট হচ্ছে, কারণ ওর মুখটা কেমন ফুলে গেছে আর গাল দুটো লাল হয়ে গেছে। আমি আনিকার চোখের দিকে তাকিয়ে মনে মনে বললাম, না আনিকা, আমি আর তোমাকে কষ্ট পেতে দেবো না। আমি জানি তোমার কতটা কষ্ট হয়েছে, কিন্তু আমি তো তখন কিছুই বুঝতে পারিনি, তাই না? বুঝেই আমাদের ভালোবাসাকে এখানেই শেষ করে দিতে বলেছিলাম, কিন্তু আর নয়। আমি এখনই তোমার হাতটা ধরে খালা এবং খালুর সামনে গিয়ে আমাদের ভালোবাসার কথা বলবো। এতে খালা এবং খালু যা ভাবার ভাবুক। আনিকা আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হলো এভাবে তাকিয়ে আছো যে? আমি আনিকার কথা শুনে কিছুই বললাম না। শত কষ্টের মাঝেও ঠোঁটে হালকা হাসির রেখা ফুটিয়ে আনিকার কপালে একটা চুমু দিতেই আনিকা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলো, কিছু বললো না।
আমিও আর কিছু না বলে আনিকের গাল দুটো ছেড়ে ওর হাতটা ধরে বললাম চলো। আনিকা আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, কোথায় যাব? আগে চলো, গেলেই বুঝতে পারবে। কথাটা বলে আর দাঁড়ালাম না, আনিকাকে হালকা টেনে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গেলাম। ড্রয়িং রুমে খোলা এবং খালু চুপচাপ বসেছিল, আর রাফসানও কেন জানি চুপচাপ বসেছিল। কারো মুখে কোনো কথা ছিল না, মনে হচ্ছিল সবাই নীরবতা পালন করছে। আমি আনিকার হাত ধরে হালকা টেনে ড্রয়িং রুমে আনতেই রাফসান আমাকে এই অবস্থা দেখে অনেকটা অবাক হয়ে সোজা সোফা থেকে আস্তে আস্তে উঠে আমার দিকে তাকিয়ে রইল। খালা এবং খালু আমাকে আনিকার হাত ধরা দেখে উঠে দাঁড়িয়ে তাকিয়ে রইল। আনিকা হয়তো একটু ভয় পাচ্ছে, তাই ওর হাতটা হালকাভাবে সারানোর চেষ্টা করছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর তখনই আমি আনিকার হাতটা ছেড়ে খালাকে বললাম, খালা। কথাটা বলতে না বলতেই খালা আমাকে বলল, চুপ কর তুই, আমাকে আর কখনই খালা বলে ডাকবি না এবং আমার সাথে একটা কথাও বলবি না। আমি খালার কথা শুনে কি বলবো কিছু বুঝতে পারছি না। মুহূর্তের মধ্যে মনে হলো খালা হয়তো আমাদের দেখে ফেলেছে এবং আমাদের কথাও শুনেছে। খালার কথাটা শুনে আমি খালু দিকে তাকাতেই খালুর মাথাটা নিচু করে ফেললো। আর তখনই আমি খালাকে বললাম, খালা আজ আমি আবার কথাটা বলতে না দিয়ে খালা বলল, জানি আমি তুই কি বলতে চাচ্ছিস। আমি এবং আনিকা খালার কথা শুনে খালার দিকে তাকিয়ে রইলাম। আর তখন খালা বলল, তোরা দুজন দুজনকে ভালোবাসিস তাই তো? খালার কথা শুনে আনিকা আমার দিকে তাকালো। আর তখনই আমি আনিকার দিকে একবার তাকিয়েই খালার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ খালা, আমি আনিকাকে ভালোবাসি। শুধু যে ভালোবাসি তা কিন্তু না, আমি হয়তো ওকে ছাড়া বাঁচতেই পারবো না। খালা এবং খালো আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তখন আমি আবারও বললাম, খালা আমি জানি তোমরা হয়তো কখনোই এটা আমার থেকে আশা করোনি, কিন্তু বিশ্বাস করো আমি ওকে যখন থেকে ভালোবাসি তখন আমি একদমই জানতাম না আনিকা কে। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে ভুলে যাওয়ার অনেক চেষ্টা করছি, কিন্তু এটা আমার পক্ষে কখনোই সম্ভব নয়। আর আনিকাও আমাকে অনেক ভালোবাসে, হয়তো আনিকাও আমাকে ছাড়া বাঁচতে পারবে না। আমার কথা শুনে খালু বলল, তাহলে তুমি বলতে চাচ্ছ তোমরা দুজন দুজনকে ভালোবাসো? হ্যাঁ খালু, আমরা দুজন দুজনকে ভালোবাসি। দুজন দুজনকে যেহেতু ভালোবাসো, তাহলে তোমাদের ভালোবাসার অতি টানতে চাইছিলেন কেন? আমি খালুর কথা শুনে কি বলবো কিছু বুঝতে পারছি না, তাই একটু আমতা আমতা করে বললাম, না মানে খালু আমি ভেবেছিলাম আপনি আর খালা হয়তো আমাদের ভালোবাসার কথা শুনে কষ্ট পাবেন, তাই আমি আপনাদের কষ্ট দিতে চাইনি। আমার কথা শুনে খালু বলল, তাহলে কি এখন কষ্ট পাওনি? এত কিছু হয়ে গেল, আর এখন তুমি অনিকার হাত ধরে এসে বলছো তোমরা দুজন দুজনকে ভালোবাসো? আমি খালুর কথা শুনে মাথাটা নিচু করে ভাবলাম হয়তো খালু অনেকের বিয়ের কথা বলছে। আর তখনই আমি মাথাটা উঠিয়ে খালুকে বললাম, খালু প্লিজ কষ্ট পাবেন না। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, তাই আমি আনিকাকে বলেছিলাম আমাদের ভালোবাসাকে এখানেই শেষ করে দিতে। কিন্তু খালু আনিকাকে তো আমাকে ছাড়া থাকতেই পারবে না, হয়তো মরে যাবে, আর আমিও তো ওকে ছাড়া থাকতে পারবো না। তাই কোনো উপায় না পেয়ে আমার কথাটা শেষ না হতেই খালা বল, অনিকার হাত ধরেই চলে আসলাম তাই তো? খালার কথা শুনে বুকের মধ্যে কেমন যেন করছে, মনে হচ্ছে খালা অনেক কষ্ট পেয়েছে, তাই ভেবে বলছে। আমি আর কোনো কথা বললাম না। তুই কি ভেবেছিস তোমাদের ভালোবাসার কথা শুনে আমরা কষ্ট পাবো তাই তো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। আর তখন খালা বলল, তুই ভুল ভেবেছিস। হ্যাঁ আমরা কষ্ট পেয়েছি, কিন্তু তোদের ভালোবাসার কারণে না, তুই আমাদের চিনতে পারিসনি সেজন্য। আমি এবং আনিকা খালার কথা শুনে খালার দিকে অবাক হয়ে তাকালাম। আর তখন খালা আবারও বলল, এই তোর কি মনে হয় আমরা নিষ্ঠুর? আমরা ভালোবাসার কিছুই বুঝি না? আমি কোনো কথা বললাম না। আমি সেই প্রথম দিন থেকেই তোকে দেখে বুঝেছিলাম তোদের মধ্যে কিছু তো একটা আছে, কিন্তু সেটা আজকে জানতে পারলাম। আর সবচেয়ে বড় কথা হলো আমি আর তোর খালু মনে মনে ঠিক করেছিলাম তোর সাথেই আনিকার বিয়ে দেবো, কিন্তু তোকে বলার সাহস পাইনি। খালার কথা শোনার সময় সময় আমি আর আনিকা অনেকটা অবাক হয়ে গেলাম। খালা এগুলো কি বলছে? আর তোর সাথে আনিকার বিয়ে দিতে চেয়েছিলাম কেন জানিস? যাতে তোকে সারা জীবনের জন্য কাছে পাই এবং মায়ের আদরটা দিতে পারি, কিন্তু তুই আমাদের বুঝলি না। কথাটা বলে খালা চোখের পানি ছেড়ে দিল। খালার কথা শুনে চোখের পানি আটকে রাখতে পারলাম না। আনিকার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে খালার কাছে গিয়ে বললাম, খালা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমি আসলে তোমাদের বুঝতে পারিনি। খালা আমার কথা শুনে একটু অভিমান নিয়ে সঙ্গে সঙ্গে বলল, তুই আর আমাকে খালা বলে ডাকবি না। আমি যদি তোর খালাই হতাম তাহলে এই চিন্তাটা তোর মাথায় কখনোই আসতো না। খালার কথাটা শুনে আনিকা ওর চোখ দুটো মুছেই মুচকে হেসে খালার কাছে এসে বলল, মা প্লিজ ওনাকে মাফ করে দাও, উনি তো বুঝতে পারেনি। খালা আনিকার কথা শুনে সঙ্গে সঙ্গে আনিকার কান টেনে ধরে বলল, হ্যাঁ এখন ভালোবাসা উতলিয়ে পড়ছে তাই না? আও মা প্লিজ ছাড়ো, ব্যথা পাচ্ছি। আগে মনে ছিল না, এখন কান ধরেছি বলেই ব্যথা লাগছে। খালা প্লিজ ছেড়ে দাও, ছোট মানুষ বুঝতে পারেনি।
আনিকা আমার কথা শুনে সরাসরি আমার বুকের উপর বলল, এই ছোট মানুষ মানে আমি কিন্তু আপনার মতোই লম্বা। আনিকার কথা শুনে সবাই হাসতে লাগলো। আর তখনই খালু হাসতে হাসতে বলল, বাবা নীরব, তুমি কি বলো? ভালোবাসা কি এখানেই শেষ করে দেবে নাকি আবার শুরু করবে? খালুর কথা শুনে কিছুটা লজ্জা পেলাম, আনিকাও পেয়েছে, তাই কেউই কোনো কথা বললাম না। আর তখনই খালুকে উদ্দেশ্য করে খালা বলল, মুখেটা কিছুই আটকায় না, চলো এখান থেকে, ওদের কথা বলতে দাও। খালা কথাটা বলেই জয় রুম থেকে চলে গেল। আর খালার পেছন পেছন খালু এবং রাফসানও হাসতে হাসতে চলে গেল। সবাই চলে যেতেই আনিকা আমার দিকে তাকিয়ে রইলো। আনিকাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, কি হলো এভাবে তাকিয়ে আসছো যে? বেশ করেছি, তাকিয়ে আছি, তাতে তোমার কি? বারে, তুমি আমার দিকে তাকিয়ে থাকবে আর আমি কিছুই বলতে পারবো না? আনিকা আমার কথা শুনেই আমার খুব কাছে এসে বলল, না, তুমি কিছু বলতে পারবে না, কারণ তুমি এখন থেকে শুধুই আমার। তাই আমি আমার জিনিসকে যা খুশি করব, যেভাবে খুশি তাকিয়ে থাকবো। আনিকা আমার অনেক কাছে চলে এসেছে, তাই আমি আস্তে করে আমার ডান হাত দিয়ে আনিকার কোমর ধরেই টেনে আমার বুকের সঙ্গে ওকে মিশিয়ে বললাম, তো এখন তুমি কা? আনিকা মিটিমিটি হেসে আস্তে করে বলল, তোমার। তাহলে এখন থেকে যেহেতু তুমি আমার, তাহলে আমি করব, কি বুঝতে পারছো তো? আনিকা আমার কথা শুনে সরাসরি ওর দু হাত মেরে দিয়ে বলল, আমি কিছুই বুঝতে চাই না, নাও তোমার যা খুশি করো। তোর মজা করলাম। তো কি হয়েছে, আমি তো মজা করছি না। কথা বলে আনিকা আমায় ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিল আর বলল, এখন